লেখিকা শর্মিতা দেবনাথের অস্তরাগের আলো। ভিজিটার্স কপিটা ভদ্রলোকের দিকে এগিয়ে দিয়ে তনুশ্রী বলল, প্লিজ সাইন হিয়ার। ভদ্রলোক জায়গা মতো সই করে দিতেই আরও কিছু নিয়ম মেনে নিয়ে তনুশ্রীর রুম নাম্বার বলে দিল এবং ভদ্রলোক চলে গেলেন। গ্র্যান্ড হোটেলের রিসেপশনিস্ট তনুশ্রীকে অনেকগুলো রেজিস্টার মেনটেন করতে হয়, সেই সাথে নিয়মিত কম্পিউটারে আপডেট রাখতে হয়। তার সঙ্গে কোন রুমে কে কখন যাচ্ছে আসছে সেগুলো রেকর্ড রাখতে হয়। কোনো কোনো দিন কিছু অফিসিয়াল কাজও ওকেই করতে হয়। হোটেলের বিশাল রিসেপশন হলটাতে আরও একটা রিসেপশন টেবিল আছে, সেখানেও 3 জন মেয়ে ডিউটিতে থাকে। একটা টেবিল চেক ইন আর অন্য টেবিলে চেক আউটের কাজ হয়। দুটো টেবিলেই ব্যস্ততা থাকে। যদিও তনুশ্রীর সকাল 10টা থেকে সন্ধে 7টা পর্যন্ত এই ডিউটির সময় স্নেহা আর তনয়া নামে 2টি মেয়ে ওর সাথেই থাকে, তবুও স্নেহা সবে হোটেল ম্যানেজমেন্ট পাশ করে চাকরি পেয়েছে, আর তনয়া ডেটা হ্যান্ডলিংয়ের কাজ বেশি করে। এদিকে তনুশ্রী এই কাজে অনেক বছরের অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়েছে, তাই স্নেহাকে কাজ শেখাতেও হয়। আবার ওর অভিজ্ঞতা বেশি বলে ওকে স্নেহা আর তনয়ার থেকে বেশি কাজও করতে হয়। তাতে অবশ্য তনুশ্রীর কোনো রাগ বা বিরক্তি নেই। হোটেল ম্যানেজমেন্ট পাশ করার পর এই হোটেল সেই হোটেলে চাকরি করে বছর 4 পর গ্র্যান্ড হোটেলের মতো একটা 5 তারা হোটেলে চাকরি পাওয়া ওর কাছে একটা বড় স্বপ্ন ছিল, তাই কাজটাকেও ভালোবেসেই করে। তনয়া এই মুহূর্তে একজন গেস্টের সাথে কথা বলছে, তাই তনুশ্রী ওর কিছু কাজ করছে। একটা মোটা রেজিস্টার কপি বার করে সেখান থেকে কিছু ডেটা কম্পিউটারে আপলোড করছিল। সেই ফাঁকেই যারা হোটেলে আসছে তাদের দিয়ে ভিজিটার রেজিস্টারে সই করতে হচ্ছে। দুটো কাজ ও খুব সহজেই করে নিতে পারে। কিবোর্ডে দ্রুত হাত চালাতে চালাতে কানে এলো, এক্সকিউজ মি। কম্পিউটার স্ক্রিন থেকে চোখ তুলে তাকাতেই টেবিলের ওপাশে দাঁড়ানো পুরুষটির মুখের দিকে এক মুহূর্ত অবাক হয়ে তাকিয়ে রইল। ও কিছু বলার আগেই সে বলে উঠল, আরে তুই? তনুশ্রীও হেসে বলে উঠল, রুদ্রদা তুমি? হাসি মুখে রুদ্র উত্তর দিল, চিনতে পেরেছিস দেখছি। মোবাইলের আওয়াজ কানে যেতেই তনুশ্রী এক পলক কিবোর্ডের পাশে রাখা নিজের মোবাইলের দিকে তাকিয়ে দেখল সৌরভ ফোন করছে। রিংটোনটা সাইলেন্ট করে ও আবার ফিরে তাকালো রুদ্রর দিকে। কেন চিনব না? হালকা দাড়ি গোঁফ রেখেছ আর চেহারাটা আগের থেকে একটু ভালো হয়েছে, বাকি সব তো একই আছে, চোখ নাক মুখ। হালকা হাসল রুদ্র। তনুশ্রী জিজ্ঞেস করল, তারপর এখানে কি করতে? এখানে একজনের সাথে দেখা করার আছে। কি নাম বলো? রুদ্র নাম বলতেই তনুশ্রীর রুম নাম্বার বলে দিল, সাথে সাথেই কপিটা এগিয়ে দিল। রুদ্র ভিজিটার্স কপিতে সই করতে করতে ওকে জিজ্ঞেস করল, কেমন আছিস তুই? তনুশ্রীও হেসে উত্তর দিল, ভালো। তুমি কেমন আছো? ভালো। তনুশ্রীর কাছ থেকে রুম নাম্বার জেনে নিয়ে একবার আসছি বলে রুদ্র চলে গেল। রুদ্রকে চোখের আড়াল হতে দেখেই স্নেহা জিজ্ঞেস করল, কে? তনুশ্রী আলগাভাবে উত্তর দিল, আমার সাথে কলেজে পড়তো। মোবাইলটা তুলে নিয়ে সৌরভকে ফোন করল তনুশ্রী। খানিকক্ষণ রিং হতেই সৌরভ ধরে নিল। সামান্য 2-4টে কথা বলেই ও ফোন রেখে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। কিছুক্ষণ পর ফ্লোর ম্যানেজার ডাকায় তনুশ্রী নিজের চেয়ার ছেড়ে উঠে চলে গেল। নিয়মে অথবা কাজে কোনো অবহেলা তনুশ্রী করে না, তবুও হঠাৎ ফ্লোর ম্যানেজার ডাকায় ও একটু অবাকই হয়েছিল। ফ্লোর ম্যানেজার আরও কিছু নিয়ম এবং রেজিস্টারগুলো আরও অন্যরকমভাবে মেনটেন করার কথা বলে দিল। প্রায় মিনিট 15 কথা বলার পর তনুশ্রী নিজের চেয়ারে ফিরে এলো। কিছুটা বিরক্তই লাগছে ওর। এত নিয়ম মানা মানে তো কাজের চাপ আরও বেড়ে গেল। স্নেহা একটা কার্ড ওর দিকে এগিয়ে দিল। এটা তোমার জন্য রেখে গেছে,
আমার জন্য? কে? ওই তোমার রুদ্রদা। তনুশ্রী এক পলক কার্ডের দিকে চোখ বোলালো। আসামের জিঞ্জার হোটেলের ম্যানেজার রুদ্র সেনগুপ্ত, সাথে ফোন নাম্বার। অবাক হলো ভেবে, রুদ্রদা নিজের কার্ড কেন দিয়ে গেল? থাকুক। টেবিলের একটা পাশে কার্ডটা রেখেও আবার কাজে মন দিল। রাতের শিফটের রিসেপশনিস্টকে সবকিছু বুঝিয়ে দিয়ে হোটেলের পোশাক বদলে বেরোতে প্রায় 7:20 হয়ে গেল। নিজের ব্যাগ গুছিয়ে বেরোনোর ঠিক আগেই ওর চোখ পড়ল কিবোর্ডের একটা কোণার দিকে রাখা রুদ্রর কার্ডটার দিকে। কি মনে হতে কার্ডটাকে হাতে নিয়ে নিজের পার্সে ঢুকিয়ে ও বেরিয়ে পড়ল। স্প্লানেডের ফুটপাতের ভিড় ঠেলে এগিয়ে চলল মেট্রো স্টেশনের দিকে। মেট্রো আসতে এখনও অনেকটা সময় বাকি। সেই ফাঁকে মোবাইল অন করে কয়েকটা মেসেজের রিপ্লাই দিতে শুরু করলো। ঠিক এমন সময় সৌরভের মেসেজ চোখে পড়ল। ফ্রি হলে একবার মেসেজের রিপ্লাই দেবেন। তনুশ্রী রিপ্লাই দিতে গিয়েও থেমে গেল। না, মেট্রোতে উঠে পড়লে নেটওয়ার্ক পাওয়া যাবে না, তখন আর রিপ্লাই দেওয়া যাবে না। একেবারে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তবে রিপ্লাই দেবে। ভিড় ঠেলে মেট্রোতে উঠে লেডিসের সামনে গিয়ে দাঁড়ালো। সৌরভ। ছেলেটি বেশ ভদ্র, ব্যাংকের অফিসার। দেখতেও মন্দ নয়। মাসখানেক আগে সম্বন্ধ দেখা হয়েছিল। 2-1বার শুধু ফোনে কথা হয়েছে, তবে সামনাসামনি দেখা হয়নি এখনো। খুব শীঘ্রই হয়তো হবে, কারণ সৌরভ চায় বিয়ের আগে পাত্রীর সাথে মুখোমুখি দেখা করে আলাপ পরিচয় সেরে তবেই বিয়ে হবে। বাড়ি ফিরে সৌরভকে মেসেজ করতেই ও ফোন করল। হ্যালো, ফ্রি হলেন? হ্যাঁ, এই তো সবে। একটা কথা বলার ছিল। বলুন না। বলছিলাম, একবার দেখা করা যাবে? তনুশ্রী জানতো এইরকম একটা প্রস্তাব সৌরভের দিক থেকে খুব শীঘ্রই আসতে চলেছে, তাই ও আর দ্বিমত করল না। কারণ ও নিজেও চায় পাত্রকে একবার সামনাসামনি দেখে তারপর বিয়ে পাকা হোক। কবে বলুন? আগামীকাল আপনার হবে? হোটেল থেকে বেরোনোর পর সন্ধে 7টার পরে? নো প্রবলেম। একটা কাজ করুন, আমি ওখানে একটা ভালো কফি শপ চিনি, বসে কথা বলবো। ঠিক আছে। সৌরভের সঙ্গে দেখা হওয়ার পরে 3 দিন কেটে গেছে। মাঝে মধ্যে সারা দিনে একবার ফোন অথবা 2-একটা মেসেজ, এগুলো সৌরভের তরফ থেকে আসতে থাকে। তনুশ্রী এগুলোতে অভ্যস্ত হয়ে উঠেছে। সেদিন শুক্রবার, সপ্তাহের শেষ। হোটেলের চেক ইন চেক আউটের সংখ্যা অন্য দিনের তুলনায় বেশি। তনুশ্রী এই সময়গুলোতে একটু বেশি ব্যস্ত থাকে। হঠাৎ রিসেপশনের ল্যান্ডফোনটা বেজে উঠল। তনুশ্রী ধরে। হ্যালো, ওয়েলকাম টু ওভিয়ার গ্র্যান্ড হোটেল। বলতেই ওই পাশ থেকে স্পষ্ট বাঙালি উচ্চারণে ভেসে এলো পুরুষ কণ্ঠ। তুই একবার বাইরে আসতে পারবি? আমি গেটের বাইরে দাঁড়িয়ে আছি, তোর সঙ্গে একটু কথা ছিল। কে? চিনতে পারলি না? রুদ্রদা? হ্যাঁ। হঠাৎ এখন? আয় না, দাঁড়িয়ে আছি। আমি এখন একটু ব্যস্ত আছি গো। ঠিক আছে, তুই আয়, আমি ওয়েট করছি। ফোন কেটে গেল। তনুশ্রী অবাক হয়ে রিসিভার রেখে দিল। হঠাৎ রুদ্রদা গেটের বাইরে দাঁড়িয়ে আছে, ভেতরে আসতে পারতো না? গেটের বাইরে এভাবে কেন ডাকছে? কেন? স্নেহা আর তনয়াকে বলে চট করে বাইরে চলে গেল। আশ্চর্য, গেটের বাইরে ভিড়ের মধ্যে চারিদিকে তাকিয়েও কোথাও রুদ্রদাকে দেখতে পেল না। ছেলেটা কি এইভাবে ফোন করে বাইরে ডাকলো অথচ নেই? মানেটা কি? কাজের সময় আর কি হচ্ছে? বিরক্ত হয়ে ও আবার ফিরে গেল নিজের জায়গায়। মিনিট খানেক পরেই আবার ফোনটা বেজে উঠল। এবারেও তনুশ্রী ধরল। ওপার থেকে আবার ভেসে এলো রুদ্রর গলা। কি রে, এলি না? বাইরে গিয়েছিলাম তো, তুমি ছিলে না? হ্যাঁ, আমি হোটেলের কাছে আসতে আসতে তোকে ফোন করেছিলাম, এখন এসে গেছি। একটু আয় প্লিজ। একটু ওয়েট করো, যাচ্ছি। ঠিক আছে, তুই তো টাইম মতো আয়, আমি দাঁড়িয়ে আছি তোর জন্য। হাতের কাজ ফেলে হঠাৎ উঠে যাওয়া তনুশ্রীর পক্ষে একটু অসুবিধাই ছিল। তবুও আমি দাঁড়িয়ে আছি এই শব্দগুলো ওকে কাজ করতে দিল না। কাউকে অপেক্ষা করিয়ে রাখাও পছন্দ করে না।
কয়েক সেকেন্ড পরেই নিজের চেয়ার ছেড়ে উঠে চলে গেল গেটের বাইরে। রুদ্র গেটের সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, তার সেই পুরনো ভঙ্গিতে। এক ঝলক আলোর মতো 10 বছর আগের একটা অতি পরিচিত দৃশ্য ওর চোখের সামনে এসে মিলিয়ে গেল। এই নিয়ে 2 বার এলাম। তনুশ্রীর সামনে গিয়ে কথাটা বলতেই রুদ্র হাতের সিগারেটটা ফেলে দিয়ে বলল, ভাবতে পারিনি আমি একবার ডাকলেই তুই চলে আসবি। ঝাপসা অতীতের একটা ছবির তিলমাত্র কণা সূচের আগার মতো তনুশ্রীর বুকে খোঁচা দিল। সেটা বিন্দুমাত্র বাইরে প্রকাশ না করে প্রসঙ্গ বদলে ফেলল। বলো, কি হয়েছে? ভেতরে এলে না কেন? না, ভেতরে যাব না, তোর সাথে একটু কথা আছে। বলো, কি বলবে? এখানে না, কোনো একটা জায়গায় বসে বলবো। কি এমন দরকার থাকতে পারে রুদ্রদার? অন্যদিকে চোখ ফিরিয়ে ভাবতে ভাবতে রুদ্র জিজ্ঞেস করল, আজ ডিউটির পরে তোর টাইম হবে? না, আজ হবে না তো, আজ আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। ঠিক আছে, তাহলে কবে হবে জানাস? আমি দিন 15 ছুটি নিয়ে এখানে এসেছি। তারপর আসাম? হ্যাঁ, ঠিক আছে, জানিয়ে দেব। এখন আসি, আজ চাপ আছে। রুদ্র ঘাড় নেড়ে হ্যাঁ বলতেই তনুশ্রী পেছন ফিরে হাঁটা লাগালো। কয়েক পা যেতেই রুদ্র উঁচু গলায় বলে উঠল, তোর ফোনের জন্য ওয়েট করব। হাঁটতে হাঁটতেই পেছনে তাকিয়ে ঘাড় নেড়ে সম্মতি জানালো তনুশ্রী। নিজের চেয়ারে ফিরে গিয়ে আবার কাজে মন দিল। সারাদিন কাজের মাঝে রুদ্রর কথা তনুশ্রীর তেমনভাবে মনে পড়েনি। রাতে শোয়ার পর সারাদিনের টুকরো কিছু ঘটনা মনে আসার পরে রুদ্রর কথা মনে পড়ল। রুদ্রদা কলেজে ওর থেকে 2 বছরের সিনিয়র ছিল। রোগাটে গড়ন, লম্বা চেহারা। ওর বেপরোয়া আর মিশুকে স্বভাবের জন্য কলেজে যথেষ্ট জনপ্রিয় ছিল ও। সিগারেট, মদ আর গাঁজাও খেত, তবে ভীষণ যুক্তিবাদী এবং বুদ্ধিদীপ্ত ছেলে ছিল। যে কোনো বিষয় নিয়ে এত সুন্দর কথা বলতে পারত যে 2-3 জন মনোযোগী শ্রোতা ওর পাশে সব সময় জুটে যেত। আর পারত এই গুণটা দিয়ে মেয়েদের নিজের দিকে আকর্ষণ করতে। কলেজের অনেক মেয়েদের হৃৎস্পন্দন বাড়িয়ে তুলেছিল রুদ্র। ওর অবিন্যস্ত কোকড়া চুলের সাথে উজ্জ্বল 2 চোখ অনেক মেয়েরই রাতের ঘুম কেড়ে নিয়েছিল। সেই রুদ্রকে একসময় ঘৃণা করতে শুরু করেছিল তনুশ্রী। অবশ্য সেই ঘৃণা এখন আর অবশিষ্ট নেই। এমনকি আজ কাজের মাঝে ওইভাবে বাইরে ডাকাতে সামান্য বিরক্ত হলেও রাগ তনুশ্রীর হয়নি। সূচের মতো খোঁচাটাও কিছুক্ষণ পরেই কমে গেছিল। এত বছর পরে ওর সাথে কি কথা থাকতে পারে রুদ্রর? যাগ্গে, দেখা করার দরকার নেই। হয়তো শুধু সময় নষ্ট হবে। অতীতের স্মৃতিকে লাগাম পরিয়েও ঘুমিয়ে পড়ল। কিরে, সৌরভের সাথে বিয়ে পাকা করব? পরদিন সকালে খাবার টেবিলে তনুশ্রীর বাবা নির্মলবাবু জিজ্ঞেস করলেন, আর একবার ওর সাথে কথা বলি, তারপর বলবো। পাশ থেকে ওর মা জয়াদেবী বলে উঠলেন, কতবার দেখা করবি? তনুশ্রীর হয়ে নির্মলবাবুই উত্তর দিলেন, এখন দিনকাল ভালো না। আজকালকার ছেলে মেয়েরা ভালোভাবে কথা বলে বুঝে নিতে দাও, না হলে বিয়ের পরে গন্ডগোল হবে। তাই বলে পাকা কথা হবার আগেই? কি হয়েছে তাতে? যুগ বদলেছে। এখন তো ছেলে মেয়েরা বিয়ের আগেই একসাথে থাকে। ওটাকে কি যেন বলিস তোরা? শেষ প্রশ্নটা তনুশ্রীকে করলেন। ও খেতে খেতে উত্তর দিল, লিভ ইন। হ্যাঁ, ওই। তাই বলে তোমার মেয়ে লিভ ইন করলে ভালো লাগতো? ও তো দেখা করবে, লিভ ইন তো আর করবে না। দেখা করুক, কি বলিস? বাবার তেরছা চোখের ইশারা এক পলক দেখে তনুশ্রী মুচকি হেসে খাওয়া শেষ করে উঠে পড়ল। আমি আসছি বলে ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়ল। বাবা ওর সব রকম আবদার আদরের উৎস। মা নিঃসন্দেহে ভালোবাসে, কিন্তু মা বরাবরই একটু গম্ভীর, তাই মাকে একটু ভয়ই পায়। আর বাবা হাসি খুশি। ছোটবেলায় বাবা বলতো, তুই আমার রাজকন্যা। এখন কথাটা মুখে না বললেও মনে মনে ঠিকই বলে, সেটাও বোঝে।
স্কুল পাশ করে ও যখন দুর্গাপুরে হোটেল ম্যানেজমেন্ট পড়ার সুযোগ পেল, তখন মা ওকে অত দূরে পড়তে পাঠাতে চায়নি। অথচ ভালো কেরিয়ার করার স্বপ্নে ও তখন দূরে গিয়ে পড়তেও রাজি। সেই সময় বাবা ওর পাশে থেকেছে। বাবার জেদের জন্যই ও আজ ওভেয়ার গ্র্যান্ড এর রিসেপশনিস্ট। বিখ্যাত 5 তারা হোটেলে চাকরির স্বপ্ন পূরণ হয়েছে। ও জানে বাবা ওকে বিশ্বাস করে, কোনোদিন ওর বিপক্ষে যাবে না। তাই বাবাকে দুঃখ দিয়ে কোনো কাজও করতে চায় না। সৌরভের সাথে একবার দেখা করার কথা এবারও নিজেই তুলবে, তারপর বিয়ে পাকা করবে। সকালবেলা বাবার মৃদু প্রশ্রয় পেয়ে ওর মনটা বেশ ভালো হয়ে গেল। ফুরফুরে হালকা মনে হোটেলে ঢুকলো। কফি শপে সৌরভের মুখোমুখি বসে তনুশ্রী প্রশ্ন করল, সিগারেট খান? হ্যাঁ, দিনে 4টে। তার বেশি হয় না? না, কন্ট্রোল করি। গ্লাসে থাকা মকটেলের স্ট্রতে একটা টান দিয়ে তনুশ্রী বলল, লাইফে এই কন্ট্রোলটা থাকা খুব দরকার। হ্যাঁ, তবে সব কিছুতে কন্ট্রোল আবার ভালো না। এই যেমন আমার আপনাকে পছন্দ হয়েছে, সেটা যদি না বলে কন্ট্রোলে রাখি, তাহলে তো বিয়েটাই হবে না। মৃদু হেসে তনুশ্রী চোখ নামিয়ে স্ট্রতে ঠোঁট ছোঁয়ালো। সৌরভ সেই হাসিতে সম্মতির লক্ষণ দেখতে পেল। বাড়ি ফেরার আগে সৌরভ তনুশ্রীর পাশে হাঁটতে হাঁটতে বলল, তাহলে বাড়িতে বলে দিই বিয়ের পাকা কথা বলতে? মৃদু হাসি মুখে তনুশ্রী উত্তর দিল, বলে দিন। বেশ, তবে এই আপনিটা কিন্তু আমি বেশি দিন চালাতে পারবো না, আর সেটা আপনিও না চালালে ভালো লাগবে। মৃদু হাসি নিয়ে তনুশ্রী বলল, ঠিক আছে, দেখা যাবে। দুজন ফুটপাত ধরে পাশাপাশি হাঁটতে লাগলো। পাশে রাস্তায় ট্রাফিক জ্যামে আটকে যাওয়া একটা বাস থেকে একজোড়া চোখ ওদের দিকে তাকিয়ে রইল। ওদের হালকা হাসি, কথা বলা সবকিছুই একদৃষ্টে নিরীক্ষণ করতে লাগলো সেই চোখ জোড়া। সেই রাতেই সৌরভ আর তনুশ্রীর বিয়ের কথা মোটামুটি পাকা হয়ে গেল। সৌরভ বাড়ি ফিরেই তার মা বাবাকে বিয়ের ব্যাপারে সম্মতি জানিয়ে দিয়েছে। ওর বাবাও দেরি না করে সেই রাতে নির্মল বাবুকে বিয়ের কথা নিশ্চিত করে বলে দিয়েছে। এখন শুধু তাই বিয়ের তারিখ ঠিক হওয়ার অপেক্ষা। সৌরভের পরিবার রবিবার সকালে এসে তারিখ স্থির করবে। তনুশ্রীর চোখে নতুন জীবনের স্বপ্ন বাসা বাঁধতে শুরু করেছে। রাতে বিছানায় শুয়ে অজানা জীবনের হাসি কান্না কল্পনা করতে লাগলো। ভালোবাসার এক নতুন জীবন শুরু হতে চলেছে সৌরভের সাথে। সবুজ কুড়িতে লাল রঙের আভা দেখা দিচ্ছে। রুদ্রদা, ওকে তো আর ফোন করা হলো না। ওর ভিতর থেকে কেউ উত্তর দিল, কি দরকার ফোন করার? দেখা করারই বা কি দরকার? এত বছর পর কি বলতে চায়? যাই বলতে চাক, কি দরকার জেনে? সেই কোনো দরকার নেই। একদম তাই, কিন্তু একবার জানতে ইচ্ছে করছে। দুর্গাপুরের বড় হোটেল ম্যানেজমেন্ট কলেজটা ওর চোখের সামনে ভেসে উঠল। কলেজের মাঠ, ক্যান্টিন, ক্লাসরুম আর রুদ্রদা। সিনিয়র হলেও কত গল্প করেছে, একসাথে সময় কাটিয়েছে। বয়স না মেনেই রুদ্রদা সবার সাথে সহজে মিশে যেত। কি ঘন ঘন সিগারেট খেত, তাই নিয়ে তনুশ্রী কত বুঝিয়েছে, ঝগড়া করেছে, কিন্তু রুদ্রদার কোনো পরিবর্তন হয়নি। লম্বা, স্মার্ট, ঝকঝকে রুদ্রদা। বুকের ভিতর মৃদু কম্পন অনুভব করল তনুশ্রী। সেই কম্পনের ছোট তরঙ্গ ওর বুকের পাড়ে আন্দোলিত হতে লাগলো। লাল রঙের আভা মুছে গেল ঢেউয়ের সাথে। সৌরভ থেকে কিভাবে যে রুদ্রর ভাবনায় ডুবে গেল নিজেও বুঝল না। খুব ভালো ছেলে পেয়েছি বলো, কোনো দাবি দাওয়া নেই। এরকম পাওয়া ভাগ্যের ব্যাপার। মনে হয় আমার মাটা ওই বাড়িতে ভালোই থাকবে। জয়াদেবীকে কথাগুলো বলতে বলতে চাতে চুমুক দিলেন নির্মল বাবু। জয়াদেবী বললেন, আর তো 5 মাস বাকি। লিস্ট করি কি কি কিনবো, তত্ত্বে কি দেব। আর সকালেই ছেলের মা বাবা ও জ্যাঠা এসে বিয়ের তারিখ ঠিক করে গেছে। ফাল্গুন মাসের গোধূলি লগ্নে বিয়ে। বিকেলে নিজের স্ত্রীর সঙ্গে চা খেতে খেতে নির্মল বাবু বিয়ের প্রস্তুতি নিয়ে কথা বলছেন। তনুশ্রী ছাদের পাঁচিলে হেলান দিয়ে দাঁড়িয়ে সৌরভের মেসেজের উত্তর দিচ্ছে। মেসেজটা পড়েও বুঝতে পারছে সৌরভ বিয়ে নিয়ে খুব খুশি। শরতের বিকেলে পশ্চিম আকাশে লাল রঙের মেলা। লাল গোলাপির সাথে নীল মিশে একাকার। তনুশ্রীর পশ্চিম দিগন্তের দিকে তাকালো।
অপূর্ব বিকেল, স্বপ্নের মতো, ঠিক যেন কিশোরী মনের প্রেমের ঢেউ আকাশের রঙের মেঘে ছড়িয়ে পড়েছে। কেমন আনমনা হয়ে পড়ল এমন সুন্দর বিকেল, রঙিন আকাশ, কিশোরী প্রেমের উন্মাদনা এক ঝলক স্মৃতিতে ভেসে উঠল। পর মুহূর্তে নিজেকে ফিরিয়ে আনলো বর্তমানে। সৌরভ অনেকগুলো মেসেজ পাঠিয়ে উত্তরের অপেক্ষা করছে। তনুশ্রী আবার মোবাইলে মন দিল। সকাল 10:30। হোটেলের রিসেপশনে তনুশ্রী, স্নেহা আর তনয়া নির্দিষ্ট পোশাকে সজ্জিত হয়ে বসে আছে। বিয়ে পাকা হওয়ার কথা শুনে স্নেহা বলল, ট্রিট চাই। তনুশ্রী উত্তর দিল, পাবি তো, বিয়ে থেকে বৌভাত। পাশ থেকে তনয়া বলে উঠল, অত সোজা নয়, বিয়ের খাওয়া আলাদা। হেসে উঠল তনুশ্রী, আচ্ছা পাবি। স্নেহা খুব উচ্ছ্বাসের সাথে তনয়াকে বলে উঠল, আচ্ছা তনুশ্রীদির একটা ব্যাচেলার পার্টি করলে কেমন হয় বলতো? আমরা 3 জন একদিন। ওকে মাঝপথে থামিয়ে তনুশ্রী বলল, তুই থাম, ওসব লাগবে না, তোদের আমি এমনি একদিন ট্রিট দেব। বিয়ের রিসেপশন কি এখানে হবে? তনয়ার প্রশ্নে তনুশ্রী উত্তর দিল, হ্যাঁ, এই হোটেলটা তো আমার শ্বশুরের। স্নেহা, তনয়া, তনুশ্রী 3 জনেই হেসে উঠল। ইতিমধ্যে একজন এগিয়ে এসেছে ওদের টেবিলের কাছে। তনুশ্রী হাসি মুখে উঠে দাঁড়ালো। তার সাথে কথা বলতে বলতে রিসেপশনে একটা ফোন এলো। স্নেহা ফোন ধরে দুটো কথা বলেই রেখে দিল। তনুশ্রী ফাঁকা হওয়ার পর বলল, একটু পরেই আবার ফোন আসবে, তখন যেন তনুশ্রী ধরে। সত্যি মিনিট 2 পরে ফোনটা বেজে উঠল। তনুশ্রী ধরে। ওয়েলকাম টু ওভেয়ার গ্র্যান্ড হোটেল। বলতেই ওই পাশ থেকে ভেসে এলো রুদ্রর গলা, আমি মরে যাওয়ার আগে একবার অন্তত দেখা করিস। তনুশ্রীর বুকের ভেতরটা চমকে উঠল। হঠাৎ এইরকম কথা বলছে কেন রুদ্রদা? মানে আমার জীবনের শেষ দিন আসার আগে আমি একবার তোর সাথে মুখোমুখি কথা বলতে চাই। টেবিলের সামনে ফ্লোর ম্যানেজার এসে দাঁড়িয়েছে। কি সব বলছে। একবার তনুশ্রীর দিকেও তাকালো। এইবার ওকে ফোন রাখতে হবে। কোনো মতে বলল, আমি আজ রাতে তোমাকে ফোন করব, এখন রাখছি, বিজি আছি, প্লিজ ডোন্ট মাইন্ড। ফোন রেখেও ম্যানেজারের কথা শুনতে লাগলো, কিন্তু মন দিতে পারল না। সারাদিন কাজের মাঝে রুদ্রর বলা কথাটা মাথায় মধ্যে ঘুরতে লাগলো। ডিউটির পর ব্যাগ থেকে রুদ্রর কার্ড বের করে নম্বর মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে একটা ছোট্ট মেসেজ দিল। রাত 10:30টার পর ফোন করলে অসুবিধা হবে? প্রায় সাথে সাথে উত্তর এলো, না, তুই মাঝরাতে ফোন করলেও আমি ধরব। এ কেমনভাবে কথা বলছে রুদ্রদা? এইভাবে তো কোনোদিন কথা বলেনি। তনুশ্রীর বুকের ভেতর নিঃশব্দে ঢেউ উঠল। রাত 10:20। রোজ 10:30টার মধ্যেই শুয়ে পড়ে তনুশ্রী। সারাদিন দাঁড়িয়ে বসে থেকে বেশি রাত অবধি জেগে থাকতে পারে না। বিছানায় শুয়ে 10:30 বাজার অপেক্ষা করতে লাগলো। শুধু ভাবতে লাগলো, রুদ্রদা কেন ওই রকম বলল? সারাদিনের ক্লান্তিতে চোখের পাতা জুড়ে এলো, তবুও চোখ খোলা রাখার আপ্রাণ চেষ্টা করলো। হঠাৎ ঘুম ভাঙতেই আগে বালিশের পাশে রাখা মোবাইলটা হাতে নিয়ে সময় দেখল। ইস, 11:30 বেজে গেল। রুদ্রদা নিশ্চয়ই ফোনের জন্য অপেক্ষা করে আছে। বিছানায় উঠে বসেও ফোন করলো। রিং হচ্ছে। এক্ষুনি রুদ্রদা ফোন ধরবে, গলা শোনা যাবে, কথা বলবে। তনুশ্রীর হৃদস্পন্দন এত কেন বেড়ে গেল? যেন নিজেও সেটা শুনতে পাচ্ছে। হ্যালো। হৃদস্পন্দনের তীব্রতা গলার কাছে চলে এসেছে। বহু কষ্টে তাকে সংযত করে যতটা সম্ভব স্বাভাবিক গলায় বলল, আমি ঘুমিয়ে পড়েছিলাম, সরি। ইটস ওকে। আমি তো বললাম যত রাতেই ফোন কর, আমার কোনো অসুবিধা নেই। তুমি ঘুমাচ্ছিলে? না, এখনো ঘুমাইনি। তোমার কি শরীর খারাপ? না। তাহলে গলাটা কেমন শোনাচ্ছে? 2 নম্বর প্যাক শেষ করে 3 নম্বর চলছে, তাই? নেশাটা এখনো ছাড়তে পারোনি? এখন আগের মতো খাই না, মাঝে মধ্যে খাই, অনেকটা কন্ট্রোল করেছি। শুনেও ভালো লাগলো। আগে যা করতাম সেটা যদি বুঝতাম তাহলে কি আর করতাম? মানে আবার কি? আগে যা নেশা করতাম, কত বেহিসেবি ছিলাম, অনেক ভুল করেছি।
পাগলেও নিজের ভালো বোঝে। তুমি পাগল ছিলে কিন্তু নিজের ভালো বুঝতে না। এখন যখন বুঝেছ তখন আর 3 নম্বর প্যাকটা খেও না। তুই এখনো আগের মতো আমাকে শাসন করছিস। কি করব বলো? ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। দেখা কর। কি বলবে? দেখা হলে বলবো। ফোনে বলা যাবে না? না, ঠিক আছে, কাল দেখা কর। কাল? কাল আমার... প্লিজ বলিস না ব্যস্ত থাকবি, দেখা কর তোর ডিউটির পরে। কাল আমার অফ আছে। খুব ভালো, সকালে এই রোদে দেখা করার কথা বলবো না, তুই কালো হয়ে যাবি, বিকালে কর। রুদ্রর কথা শুনেও হেসে ফেলল, বলল, কোথায়? রবীন্দ্র সদন। কটায়? তুই বল। 6টা? ডান, আমি ফোয়ারাগুলোর সামনে ওয়েট করব। ঠিক আছে, এখন রাখছি। তুমি 3 নম্বর প্যাকটা ফেলে ঘুমিয়ে পড়ো। 3 নম্বর প্যাক ফিনিশড? বাহ, একটুখানি বাকি ছিল, 2-1টা কথার পরেই শেষ করে ফেলেছি। খুব ভালো, তাহলে আরও 1 প্যাক খাও। সামান্য হাসল রুদ্র। না, তুই বারণ করলি আর খাবো না। এক মুহূর্ত চুপ করে রইল তনুশ্রী। কিছু বলতে গিয়েও বলল না, শুধু বলল, রাখছি, গুড নাইট। ও ফোন রেখে চুপ করে বসে রইল। ঘরে হালকা আলো আসছে খোলা জানলা দিয়ে। কথা বলার সময় প্রথমে আড়ষ্টতা এলেও ক্রমশ কত সহজ হয়ে উঠেছিল তনুশ্রী। রুদ্রদার কথা কেমন বদলে গেছে, কত শান্ত হয়ে উঠেছে। এ এক অন্য রুদ্রদা। কিন্তু কেন? ও বিছানা ছেড়ে জানলার সামনে গিয়ে দাঁড়ালো। খোলা জানলা দিয়ে রাস্তার আলো আসছে। শরতের রাতের মৃদু শীতল হাওয়া আলোর পথ ধরে ঘরে ঢুকছে। রাতের নিস্তব্ধতা ওকে বর্তমানের সমস্ত কোলাহল থেকে সুদূর অতীতে নিয়ে গেল। কলেজের ইউনিফর্মে রুদ্রদাকে ভীষণ স্মার্ট লাগত। সামনে সেই কথাও কোনোদিন বলেনি, শুধু দূর থেকে দেখত। রুদ্রদার প্রায় প্রতিটা কথার বিরোধিতা করত, যাতে রুদ্রদার বুদ্ধিদীপ্ত যুক্তিসঙ্গত কথাগুলো বেশি করে শুনতে পায়। তবে অন্য কারোর সাথে তর্ক হলে ও রুদ্রর হয়ে কথা বলতো। কেমনভাবে যেন কেটেছিল সেই দিনগুলো। সারাদিন উথাল পাথাল ঢেউয়ের মাঝে শুধু ওঠা আর নামা। রুদ্রদা ছিল এমন। তবে এখন মনে হচ্ছে সেই ঢেউ অনেক শান্ত, হয়তো গভীরতা কমে গেছে তাই। কাল বহু বছর পর আবার রুদ্রদার সাথে কিছুক্ষণ একসাথে কাটানো। দেখা যাক ঢেউ ওঠে নাকি ঘৃণা। 6টা বাজতে 10 মিনিট বাকি। তনুশ্রী রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে বেরোলো। যখন মেট্রোতে ঢুকেছিল তখন বৃষ্টি পড়ছিল, আর এখানে আকাশ পরিষ্কার। ও হাঁটা লাগালো রবীন্দ্র সদনের দিকে। ফোয়ারাগুলোর কাছে যেতেই চোখ পড়ল রুদ্র দাঁড়িয়ে আছে, একটা নীল জিন্সের সাথে শর্ট শার্ট, চোখ হাতের মোবাইলের দিকে। সেই লম্বা চেহারা, কি আকর্ষণীয় লাগছে রুদ্রদাকে। আনমনে মোবাইল থেকে একবার চোখ তুলতেই রুদ্র তনুশ্রীকে দেখতে পেল। ওর দিকে এগিয়ে আসছে, মোবাইল পকেটে রেখে নিজেও এগিয়ে গেল। কতক্ষণ এসেছো? 5:30। এত আগে? হ্যাঁ, চা খাবি? খাবো, চলো। দুজন পাশাপাশি হাঁটতে লাগলো। বহু বছর পর আবার রুদ্রর পাশে হাঁটতে গিয়ে তনুশ্রীর অদ্ভুত অনুভূতি হলো। চারিপাশের পরিবেশ, মানুষ, রাস্তাঘাট সব ওর চোখের সামনে নিমেষের মধ্যেই 10 বছর আগের একটা কলেজ ক্যাম্পাসে পরিণত হলো। পুরনো স্মৃতির ঘোর নিয়েই ও চুপ করে হাঁটতে লাগলো রুদ্রর পাশে। একতারা মুক্ত মঞ্চে অনুষ্ঠান শুরু হবে। কোথাও একদল ছেলে মেয়ে হাতে তালি দিয়ে গান করছে। কথা বোঝা যাচ্ছে না, শুধু সুরটা কানে আসছে। তনুশ্রীর মনে গানের সুর আর অতীতের সুখস্মৃতি একসাথে মিশে গেল। ওরা দুটো চা নিয়ে একটা গাছের নিচে বাঁধানো বেদিতে পাশাপাশি বসলো। রুদ্রর দিকে তাকিয়ে হেসে তনুশ্রী জিজ্ঞেস করলো, এই মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি নিয়ে তুমি হোটেলের ম্যানেজার? কেমন হোটেল তোমার? রুদ্র হাসল না, উত্তর দিল, জিঞ্জার হোটেল, 4 স্টার। গ্র্যান্ডের মতো 5 স্টার না, তবুও ডিউটির সময় তো ক্লিন শেভ রাখতে হয়। কিন্তু আমার হালকা দাড়ি ভালো লাগে। 15 দিনের ছুটিতে এসেছি, তাই ভাবলাম দাড়ি থাক।
আবার তোর ডিউটি জয়েন করলে কেটে ফেলতে হবে। বুঝলাম। চাতে একটা ছোট্ট চুমুক দিয়ে রুদ্র এবার প্রশ্ন করেই ফেলল, প্রেম করিস? না, সত্যি বল। না, করি না। আমি যে দেখলাম। কাকে? তোর পাশে তাকে। কবে দেখেছ? শনিবার। শনিবার? ও হ্যাঁ, তাহলে তুমি ওটা সৌরভকে দেখেছ। সৌরভ? সৌরভের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। বাহ, খুব ভালো। কবে বিয়ে? এই তো ফাল্গুন মাসে। রুদ্র এক মনে চাতে চুমুক দিতে লাগলো। এখনো পাতা খাও? তনুশ্রীর প্রশ্নে ওর চোখের দিকে তাকিয়ে দেখল ও মুচকি হেসে ভুরু কুচকে তাকিয়ে রয়েছে। না, খাই না। সত্যি বলো, তুমি এখন তাহলে আর পাতাখোর নেই? না রে, নেশা অনেক কমিয়ে দিয়েছি। এখন পাতা গাছেই দেখতে ভালো লাগে। তুমি তো দেখছি একেবারে ভালো ছেলে হয়ে গেছো। রুদ্র উত্তরে সামান্য হাসল। সে হাসিতে কত কিছু যেন চেপে গেল, কত কিছু যেন আড়াল করল। তনুশ্রীর মনে রুদ্রকে নিয়ে অসংখ্য প্রশ্ন আসছে। এত বছর কোথায় ছিল? কি করেছে? কিন্তু মনের ভিতর আসা সমস্ত কৌতূহল দমন করে চুপ করেই রইল। রুদ্র নিজে থেকে বলতে শুরু করল, কলকাতায় এসেছি একটা দরকারে। বলে চুপ করে গেল রুদ্র। ও কিছু বলছে না দেখে তনুশ্রী নিজেই পাল্টা প্রশ্ন করল, কি দরকার? এখানে একটা হোম লোন নেব। থাকো আসামে, হোম লোন নেবে কলকাতা থেকে? হ্যাঁ। তোমার মা বাবা কোথায় থাকেন? আসামেই? না, মা বাবা দুর্গাপুরেই থাকে। তাহলে এখানে হোম লোন নেবে কেন? আসলে এখানে আমার ঠাকুরদার একটা প্রপার্টি আছে, ওটাকে মর্টগেজ রেখে হোম লোন নেব। আসামে আমি কোয়ার্টারে থাকি, ওখানে ফ্ল্যাট কিনে মা বাবাকে নিয়ে চলে যাব। খুব ভালো। ফিউচার প্ল্যান কমপ্লিট? ইনকমপ্লিট। কেন? সে অনেক ব্যাপার। কি ব্যাপার? এত কিছু বললে তুই হজম করতে পারবি? হাসতে হাসতে তনুশ্রী উত্তর দিল, জেলুসিল খেয়ে নেব। রুদ্র হেসে ফেলল। তনুশ্রীর হাত থেকে খালি কাপটা নিয়ে তার সাথে নিজের কাপটা একসাথে করে ডাস্টবিনে ফেলল। ওরা দুজন হাঁটতে শুরু করলো নন্দনের দিকে। গানটা এবার স্পষ্ট শোনা যাচ্ছে। সামনেই একটা জটলা হয়ে আছে, গানের উৎস ওটাই। তনুশ্রী এগিয়ে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে পড়ল। দেখলো একটা ছেলে গিটার হাতে, সাথে দুটো মেয়ে। তিনজন একসাথে গলা মিলিয়ে গান গাইছে। পিন্দারে পলাশের বন, পালাবো পালাবো মন, ন্যাংটা ইঁদুরে ঢোল কাটে। তনুশ্রীর মন গানের সুরে দুলে উঠল। ওর বয়স এক ছুটে পিছিয়ে গেল কৈশোরের চঞ্চলতায়। গানের তালে তালি বাজিয়ে গলা মেলায়, বতরে পিরিতির ফুল ফুটে। রুদ্র ভিড় ঠেলে ওর পাশে গিয়ে দাঁড়ালো, তবে গান গাইল না। দুই পকেটে হাত ঢুকিয়ে একবার গানের দলের দিকে তাকিয়েই তনুশ্রীকে দেখতে লাগলো। ও খুব উপভোগ করছে গানটা, ঠিক যেমন কলেজে দেখেছে। তনুশ্রীর চোখ, হাসি বারবার আর চোখে দেখতে লাগলো রুদ্র। এই মুখটা কতকাল দেখেনি। গানটা শেষ হতেই ছেলেমেয়েগুলো শুরু করলো, গৌরী এলো দেখে যালো। এইবার আর গলা মেলালো না তনুশ্রী। ভিড় থেকে বেরিয়ে এলো, তবুও মুখে হাসিটা লেগে রইল। গানের আওয়াজ কমে আসতেই রুদ্র বলল, তোর মনে আছে কলেজে এইভাবে আমরা গান গাইতাম? মনে থাকবে না আবার? উফ, কি এনজয় করেছি দিনগুলো। দারুণ কেটেছিল দিনগুলো বল। গোল্ডেন মেমোরিজ। সাম মেমোরিজ নেভার ফেড। জীবনের সুন্দর স্মৃতিগুলোই তো মানুষকে কঠিন সময়ে বাঁচিয়ে রাখে, দম বন্ধ হয়ে আসলে নিঃশ্বাস নিতে শেখায়। বাহ, কি সুন্দর বলল রুদ্র। আজও আগের মতোই কি সুন্দর কথা বলে। আপন মনে বলে চুপ করে রইল তনুশ্রী। রুদ্র বলল, কলেজের পরেই আমার দিনগুলো অন্যরকম হয়ে গেছিল। কি রকম? রুদ্র কিছুক্ষণ চুপ করে রইল, যেন মনে মনে উত্তরটা গুছিয়ে নিচ্ছে। তারপর বলল, ওই চাকরি। কেন, ক্যাম্পাসিং থেকে জব পেয়ে গেছিলে তো? হ্যাঁ, ওটা জয়েন করলাম, তারপর ওটা ছেড়ে অন্য, ওই চলতে লাগলো। চল বসি। নন্দনের কাছে একটা ফাঁকা বেঞ্চ দেখে
দুজনে বসে পড়ল। রুদ্র বলতে লাগলো, কলকাতায় এই নিয়ে 4-5 বার এসেছি। লোনের প্রচুর ফর্মালিটি আছে, তাই এর আগেও এসেছি, তবে এইবার অন্যরকম আশা। কি রকম? এবার যে এলাম আর কোনো দিন আসবো না। আচ্ছা, তুমি তোমার প্রপার্টি বিক্রি করে সেই টাকা দিয়েই তো ফ্ল্যাট নিতে পারতে। সে অনেক ঝামেলা। ঝামেলা কেন? কয়েকটা ভাড়াটে আছে, তারা উঠতে চাইছে না, তাই বিক্রিও করতে পারছি না। তখন ভাবলাম সেটা মর্টগেজ রেখে টাকা নেব, আমার কাজ হাসিল হওয়া নিয়ে কথা। রুদ্রর মুখের দিকে তাকিয়ে কথাগুলো এক মনে শুনে তনুশ্রী বলল, তুমি কত শান্ত হয়ে গেছো রুদ্রদা। উত্তরে রুদ্র সামান্য হাসল। তনুশ্রী আবার প্রশ্ন করল, আচ্ছা, তোমার কি শরীর খারাপ? না, কেন? তাহলে কাল ওইভাবে হোটেলে ফোন করলে? ভুল তো কিছু বলিনি। মানুষ মরণশীল, আজ আছি কাল নেই, হয়তো আজ রাতেই মরে যাব। তাই বলেছি মরে যাওয়ার আগে একবার তোর সাথে দেখা করতে চাই। সেটা ওইভাবে কেউ বলে? আমি ভাবলাম কি না কি। কি ভাবলি? আমি খুব শীঘ্রই মরে যাব? যেভাবে বললে সেটা ভাবা কি অস্বাভাবিক? যাকে বলো, কি বলার আছে? থাক, আমার কথা না হয় আর নাই বা শুনলি। তোর বিয়ে ঠিক হয়েছে, তুই এখন বিয়েতে কি কিনবি, কি করবি, কিভাবে সাজবি, হানিমুনে কোথায় যাবি, এইসব ভাব। এটা কেমন হলো? আমি শোনার জন্য এখানে এলাম? তনুশ্রীর চোখের দিকে তাকালো রুদ্র, তারপর খুব ধীরে ধীরে বলল, এমনি আসতে নেই বুঝি? পুরনো বন্ধু ভেবেও তো মানুষ দেখা করে। এখনো ঘেন্না করিস আমাকে? উত্তর চেয়ে রুদ্র তাকিয়ে রইল। ওর চোখে অন্যরকম দৃষ্টি। এই দৃষ্টি আগে কোনো দিন দেখেনি তনুশ্রী। কয়েক মুহূর্ত সেই চোখ থেকে দৃষ্টি ফেরাতে পারল না। আশা থেকেই প্রথমবার সরাসরি রুদ্রর চোখে চোখ রাখল। সেই আগের চোখ দুটো, সেই আবেগ, সেই একই ঢেউ। কয়েক মুহূর্ত পরে বুঝল ওর আবেগ সংযমহীন হয়ে পড়েছে। তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিল। বুকের ভিতর গত রাতের মতো হৃদস্পন্দনের দ্রুততা রুদ্রকে এবারও বুঝতে দিতে চাইল না। কোনো কথা বলে প্রসঙ্গ বদলে দিতে চেষ্টা করল, কিন্তু কি বলবে? দ্রুত হারে চলতে থাকা হৃদস্পন্দনে ওর কথা হারিয়ে গেল। রুদ্র আবার জিজ্ঞাসা করল, বল, ঘেন্না করিস? নিজেকে কিছুটা সামলিয়ে নিয়ে সহজভাবে উত্তর দিতে চেষ্টা করল তনুশ্রী। তবে রুদ্রর দিকে চোখ তুলে তাকালো না, অন্যদিকে তাকিয়ে বলল, ঘেন্না করলে কি আসতাম? অত বছর আগের কথা বাদ দাও, ওইসব রাগ ঘেন্না কোনো কিছুই নেই, আর কোনো কিছুই নেই। এইবার সরাসরি রুদ্রর চোখে তাকিয়ে কিছুটা কঠোর স্বরে উত্তর দিল তনুশ্রী, না, কোনো কিছুই নেই। একটা দীর্ঘশ্বাস গোপন করে রুদ্র বলল, চল উঠি, খিদে পাচ্ছে, কিছু খাই। রুদ্র উঠে দাঁড়াতে তনুশ্রীও উঠে পড়ল। ওরা হাঁটতে লাগলো গানের দলের দিকে। ছেলেমেয়েগুলো তখনও গান গাইছে, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তনুশ্রী ভিড়ের মধ্যে আর দাঁড়ালো না, হাঁটতে লাগলো সামনের দিকে। আমি এখানে আর দিন 10 আছি, যদি ইচ্ছে হয় আরেকবার দেখা করিস। তনুশ্রী বিনা বাক্য ব্যয়ে হাঁটতে লাগলো। একতারা মঞ্চে গান শুরু হয়েছে, আমার সুরগুলি পায়ে চরণ, আমি পাইনে তোমারে। তোমাকে পাওয়ার পথ তুমি তো একদিন বন্ধ করেছিলে, আর কোনোদিন তোমাকে পাওয়া হবে না। আপন মনে ভাবতে ভাবতে পথ চলতে লাগলো তনুশ্রী। গেটের কাছাকাছি এসে বলল, আজ বাড়ি যাই। সে কি, কিছু খাবি না? না, আমার খিদে নেই। খিদে নেই নাকি খেতে ইচ্ছে করছে না? দুটোই। এবার আসি? আয় তো বলতে পারবো না। যা, সাবধানে যাস। রুদ্র তাকিয়ে রইল তনুশ্রীর দিকে। সেই কোকড়া চুলের মাঝের উজ্জ্বল দুটো চোখ আজ ম্লান। কত কথা যেন তার মধ্যে লুকানো রইল, কত কথা যেন বলা গেল না। তনুশ্রী ধীরে ধীরে চোখ নামিয়ে পেছন ফিরে হাঁটা লাগালো। রুদ্র ওর দিকে তাকিয়ে রইল।
যদিও ফিরে তাকায়, যদি ওর চোখে ফুটে ওঠা অনুভূতির যে এক ঝলক দেখা গেছিল তা মুখ ফুটে বলে, কিন্তু তনুশ্রী ফিরে তাকালো না, চলে গেল। একটা দীর্ঘশ্বাস রুদ্রর বুক নিংড়ে বেরিয়ে এলো। দোষটা যে ওর নিজের। তনুশ্রীকে বুঝতে পারেনি, নিজের মনকে চিনতে পারেনি। সেই 10 বছর আগের দিনগুলো কোনো দিন ফিরবে না। যদি একবার ওকে বলতে পারতো, আমার কাছে ফিরে আয়, তাহলে আর কোনো দিন হারাতে দিত না। একতারা মঞ্চে তখন গান হচ্ছে, আয় আর একটি বার, আয় রে সখা, প্রাণীর মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। ফুটপাত ধরে হাঁটছে তনুশ্রী, এজেসি বোস রোডের উড়ালপুলের নিচ দিয়ে। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। উড়ালপুলের নিচে সেই ফোঁটা গায়ে লাগছে না। রুদ্রদা আজ একদম অন্যরকম ছিল। ওর চোখ দুটোতে যে ভালো লাগার দৃষ্টি ছিল অনেক বছর আগেও দেখেছে, কিন্তু তখন এমন গভীরতা ছিল না। কেন এখন কেন রুদ্রদা এমন বদলে গেল? ফুটপাতের উঁচু নিচু ধরে হেঁটে চলেছে। মেট্রো স্টেশনের দিকে মোড় ঘুরতেই কয়েক ফোঁটা বৃষ্টি ওর গায়ে এসে পড়ল। চোখ তুলে ওপরে তাকাতেই বৃষ্টির ফোঁটা চোখের পাতা স্পর্শ করল। চোখ মুছে ভিড় ঠেলে ও ঢুকে পড়ল স্টেশনে। সিঁড়ি বেয়ে নামছে, কিন্তু ওর মন পড়ে আছে রুদ্রর কাছে। 2 বছরের বড়, কলেজে গল্প হতো। তনুশ্রীর সাথে আড্ডা দিতে ওর নাকি খুব ভালো লাগতো। হস্টেলে থাকলে সেটা হতো না, তাই কলেজের পরে প্রায় ফোন করে কথা বলতো, নয়তো চ্যাট করতো। শুধুই আড্ডা, নানা বিষয়ে গল্প। তনুশ্রীর মন ক্রমশ আকর্ষিত হয়ে চলছিল এক দুর্বোধ্য টানে। কলেজের পরে কখনো একসাথে সিনেমা দেখা, আইসক্রিম খাওয়া বা নিছক 1 কাপ চা খাওয়ার জন্য তনুশ্রীকেই ডাকতো। সিনিয়ররা বলতো এই সবে রুদ্রর সাময়িক। এর আগেও এমন অনেক মেয়ের সাথে বন্ধু, অথচ বন্ধু না এমন সম্পর্ক ছিল। হয়তো সত্যি হতেই পারে, তার মানে তো এই নয় রুদ্র ওকে ভালোবাসতে পারে না। একবার গল্প ছলে সরাসরি রুদ্রকে জিজ্ঞেস করেছিল তনুশ্রী, তোমার নাকি অনেকগুলো গার্লফ্রেন্ড ছিল? ছিল তো, তবে তারা মেয়ে বন্ধু, অন্য কিছু না। অনেকগুলো? নিন্দুকেরা বলে, আমি বলি না। তুমি কি বলো একটু শুনি? আমার আজকাল একজনকেই ভালো লাগে। কে সে? বলবো তোকে, ঠিক সময়ে বলবো। আর কিছু প্রশ্ন করেনি তনুশ্রী। রুদ্র এই ধরনের প্রশ্নে প্রতিবার হেয়ালি করে উত্তর দিয়েছে, তবে উত্তরটা কি হতে পারে সেটাও কল্পনা করে নিয়েছে। একমাত্র কেন তনুশ্রীর সাথে রুদ্র বেশি সময় কাটায় এটা বুঝতে অনেকেরই কোনো অসুবিধা হতো না। সব থেকে বেশি বুঝতো তনুশ্রী নিজে। ফাইনাল ইয়ারে রুদ্রর বেশিরভাগ সময় প্র্যাকটিক্যাল ক্লাস থাকতো। অনেকক্ষণ ধরে ক্লাস হতো, তাই কলেজে দেখা হতো না খুব একটা। ওরা কলেজের শেষে দেখা করত, কখনো রাস্তার ধার ধরে শালগাছের ঝরে পড়া পাতার উপর দিয়ে, কখনো বৃষ্টির মধ্যে একই ছাতার নিচে হাঁটত। একদিন বিকেলের পরে হঠাৎ আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি এলো। ছাতায় সে বৃষ্টি বাদ মানত না। যতক্ষণে ওরা একটা দোকানের নিচে গিয়ে দাঁড়ালো ততক্ষণে দুজনে অনেকটাই ভিজে গেছিল। দোকান তখনও খোলেনি। বৃষ্টিতে মাটি ভিজে উঠেছে, একটা অজানা ফুলের গন্ধ হাওয়ার সাথে ভেসে আসছে। এমন বৃষ্টি ভেজা বিকালে সোদা মাটির গন্ধে, বুনো ফুলের সৌরভে তনুশ্রীর মন মাতাল হলো। রুদ্রর গায়ের কাছে সরে গিয়ে 2 হাতে ওর হাত জড়িয়ে ধরল। ওর কাঁধের কাছে গাল রেখে তাকিয়ে রইল রাস্তার দিকে। রাস্তা দিয়ে মাঝে মাঝে 2-1টা গাড়ি চলে যাচ্ছে। ধীরে ধীরে বৃষ্টি কমে এলো। তখন ওরা আবার হাঁটতে শুরু করলো। না, তনুশ্রী যা আশা করেছিল রুদ্র তা করেনি। এমন মাতাল পরিবেশে কিভাবে রুদ্র নিজেকে সংযত রেখেছিল সেটা ভেবেও অবাকই হয়েছে। বরং একটু বিরক্তই হয়েছে ভেবে, এ কেমন পুরুষ মানুষ, প্রেয়সীকে এত কাছে পেয়েও এইভাবে পাথর হয়েছিল কিভাবে? তবে সেই বিকালের পরে রুদ্রর প্রতি টান আর ভালোবাসা 2ই বেড়ে গেছিল তনুশ্রীর। কলেজের একটু দূরে একটা বড় বিল ছিল, সেখানে ওরা মাঝে মধ্যে যেত। এক বিকালে কলেজের পরে ওরা সেখানে ছিল। সেদিন আকাশ ছিল ঝকঝকে পরিষ্কার। একটা গাছের নিচে বসে ডুবন্ত সূর্যের দিকে তাকিয়েছিল ওরা।
নীল আকাশে কমলা, গোলাপি, লালের ঢেউ উঠেছিল, আর ঢেউ উঠেছিল তনুশ্রীর বুকে। রুদ্র সমকালীন রাজনীতি নিয়ে কথা বলছিল, তনুশ্রী মুগ্ধ হয়ে শুনছিল। কথার মাঝে একসময় রুদ্রর হাত ধরল। হঠাৎ রুদ্র কথা বন্ধ করে তনুশ্রীর হাত ছাড়িয়ে ওর কাঁধে হাত রেখে নিজের কাছে টেনে নিল। তনুশ্রীর হৃদস্পন্দন দ্রুত হয়েছিল। আনত মুখে চুপ করে বসেছিল, রুদ্রর কাঁধে মাথা রেখে। ওর গায়ের সুবাস ছড়িয়ে পড়ছিল তনুশ্রীর শরীর মন জুড়ে। গভীর আবেশে চোখ বন্ধ করে সেই সুবাস নিজের ভেতরে শুষে নিচ্ছিল। রুদ্রর ঠোঁট তনুশ্রীর মুখের খুব কাছে। ঠোঁটের দিকে না তাকিয়েও তনুশ্রীর পঞ্চ ইন্দ্রিয় সেই ঠোঁট দুটোকে প্রবলভাবে আকর্ষণ করছিল। তবুও রুদ্র ওর মুখে নিজের ঠোঁট স্পর্শ করেনি। সূর্য পাড়ি দিয়েছিল দিগন্তে। তনুশ্রী বলে উঠেছিল, কি সুন্দর আকাশটা। ওই আকাশ সাক্ষী থাকলো এই মুহূর্তের। অস্তর আগে লাল সোনালি আভা ছড়িয়ে পড়েছিল ওর মুখ জুড়ে। সেই দিকে তাকিয়ে রুদ্র বলেছিল, ওই আকাশের চেয়ে আজ তোকে বেশি সুন্দর লাগছে। তনুশ্রীর বুকের ভেতর শিহরণ ধরেছিল ওই কথা শুনে। সেই সন্ধ্যায় মনে মনে নিজেকে রুদ্রর কাছে নিবেদন করে ওর হাত ধরে হেঁটে হস্টেলে ফিরেছিল। দুরন্ত গতিতে মেট্রোটা স্টেশনে ঢুকলো। তনুশ্রী চমকে তাকালো। রুদ্রর কথা ভাবতে ভাবতে কখন যে ট্রেনের সময় হয়ে গেছে খেয়াল করেনি। ধীর পায়ে উঠে পড়ল। লেডিস সিট ফাঁকা দেখে বসে পড়ল। ভুল বুঝেছিল রুদ্রকে, যার আগে অনেক মেয়ে বন্ধু ছিল, যারা ওর কাছে বন্ধু অথচ বন্ধু নয়। সে যে কখনোই কাউকে সত্যি ভালোবাসতে পারে না, এটা তনুশ্রী বোঝেনি। তখন রুদ্রর কলেজ প্রায় শেষের দিকে, ক্যাম্পাসিং চলছে, খুব শীঘ্রই চাকরি পেয়ে যাবে। তনুশ্রী বুঝতে পারছিল রুদ্রকে এড়িয়ে চলছে। আগের মতো দেখাও করে না, ফোনও করে না। এর কারণ জানতে চাইলে রুদ্র উত্তর দিত পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত। অথচ তনুশ্রী ছাড়া আর কোনো কিছুতে ওর ব্যস্ততা বোঝা যাচ্ছিল না। একদিন তনুশ্রী সরাসরি রুদ্রকে প্রশ্ন করেছিল, তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন? এড়িয়ে যাওয়ার কি আছে? কলেজ শেষ, তাই কথাও শেষ। আহত গলায়ও জিজ্ঞেস করেছিল, কথা শেষ? হ্যাঁ, আবার কি? কলেজের সব বন্ধুর সাথে কি সারা জীবন যোগাযোগ রাখা সম্ভব? তবুও যদি তুই আমার ব্যাচমেট হতিস, তাও নয়, তাহলে এখানে ইতি। আমি তোমার বন্ধু? শুধুই বন্ধু? তা নয় তো কি? তুই কি ভাবিস নিজেকে? গলার কাছে দলা পাকানো কান্না ওকে উত্তর দিতে দিল না। রুদ্র বলেছিল, আমি সবার সাথে বন্ধুর মতো মিশি বলেই সবাই আমাকে পেয়ে বসে। এইবার আর থাকতে না পেরে তনুশ্রী বলে উঠেছিল, পেয়ে বসেছি আমি তোমাকে? কি করেছি আমি? আমি তোর সাথে কি করেছি বল? ভালোবাসনি আমাকে? ধুর, 2 দিন একটু গল্প করেছি, ঘুরেছি, তার মানে তোকে ভালোবাসি? 2 দিন আমার সাথে এত সময় কাটিয়েছ, এত কথা, এত স্মৃতি। আমরা হাত ধরে হেঁটেছি এক ছাতার নিচে, ব্যাস, আর কি করেছি? তনুশ্রী অবাক হয়ে তাকিয়েছিল রুদ্রর মুখের দিকে। রুদ্র বলে চলেছিল, কোনোদিন বলেছি তোকে ভালোবাসি? তবু তো তোকে আমি কিছুই করিনি। মানে জড়িয়ে ধরিনি বা কিস করিনি, কিছুই করিনি, তাতে তুই এত কথা বলছিস? কিছু করলে কি বলতিস? তনুশ্রীর এবার বাঁধ ভাঙতে চলেছিল। চোখ জ্বালা করছিল। বুকে পাথর রেখে উচ্চারণ করেছিল, আমি তোমাকে ঘেন্না করি। আর রুদ্রর সামনে দাঁড়ায়নি তনুশ্রী, কোনোদিন ওর মুখোমুখি হয়নি। সবাই সত্যি বলেছিল ও কোনো মেয়েকে ভালোবাসতে পারে না, সবার কাছ থেকে মানসিক তৃপ্তি নেয় শুধু। রুদ্র চাকরি হয়ে গেছে খবর পেয়েও ওর সামনে যায়নি। তনুশ্রীর মনে জেদ চেপে গেল। রুদ্রর ফোন, দেখা করা, এই সব কিছুর জন্য পড়াশোনার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পূরণ করবেই। রুদ্র থেকে অনেক ভালো চাকরি করবে। সেই জেদেই আজও 5 তারা হোটেলে চাকরি করছে। গন্তব্যের নাম শুনে সিট ছেড়ে উঠে দাঁড়ালো। বুকের ভেতর চাপ, চোখে জ্বালা ভাব,
অবসন্ন পায়ে মেট্রো থেকে বাইরে বেরোলো। রুদ্রদা কেন ডাকলো আজ? ওর চোখে আজ যে গভীরতা ছিল তা আগে কোনোদিন কেন দেখেনি তনুশ্রী? রুদ্রর অব্যক্ত অনুভূতি কি আবারও আগের মতো ভুল বুঝছে ও? যদি ভুল হবে তাহলে এত বছর পর বিনা কারণে কেন অভিনয় করবে? নাকি এটাই সত্যি? রুদ্রকে কি আদৌ কোনোদিন ঘৃণা করতে পেরেছিল? দীর্ঘ সময়ের ব্যবধানে যে ফুল গাছ মরে গেছে বলে ভেবেছিল, রুদ্রকে সেদিন হোটেলে দেখেও যার পাতায় সবুজের কোনো রেখা ফুটে ওঠেনি, তাতে আবার ফুল ফুটলো কিভাবে? মৃত গাছ ফুলের জন্ম দিতে পারে? তাহলে কি গাছটা মরেনি? মৃত সঞ্জীবনীর মতো তাকে পুষে রেখেছিল মনের ভিতর, জল পেয়েই আবার সজীব হয়ে উঠেছে? জানে না ও। তবে অতীত অতীতেই থাকুক, বর্তমানে তার কোনো স্থান নেই, তাকে বর্তমানে টেনে আনা যাবে না। ভারাক্রান্ত বুকে তনুশ্রী বাড়ি ঢুকল। হোটেল থেকে বেরোলে আমাকে ফোন করিস। সকালে হোটেলে বেরোনোর আগে মায়ের কথা শুনে অবাক হয়ে তাকালো তনুশ্রী। কেন? তোকে নিয়ে সোনার দোকানে যাব। ও, সংক্ষিপ্ত উত্তর দিয়ে শুধু আসছি বলে ঘর থেকে বের হলো। আজ আকাশটা খুব বেশি নীল নয়, মেঘলা হয়ে আছে। নীল আকাশে ঝকঝকে রোদের অভাবে তনুশ্রীর মনও কিছুটা মেঘলা হয়ে রয়েছে। আজ হোটেলে গিয়ে নিজের কাজ নিয়ে সারাদিন ব্যস্ত থাকলেও একটা গাম্ভীর্যর মুখে লেগেছিল। স্মিতায়ের কারণ জিজ্ঞেস করাতে ও উত্তর দিয়েছিল শরীর ভালো নেই। সৌরভ অন্য দিনের মতো মেসেজ পাঠিয়েছিল, তনুশ্রী সেই মেসেজের উত্তর দিয়েছে। গতরাতে সৌরভ কথা বলতে চেয়েছিল, কিন্তু তনুশ্রীর শরীর ও মন দুই অবসন্ন থাকায় সৌরভের সাথে কথা বলার ইচ্ছা ছিল না। তাই মেসেজেই একটু কথা বলে রেখে দিয়েছিল। অথচ এটা করা হয়তো উচিত হয়নি, হয়তো সৌরভের খারাপ লেগে থাকতে পারে। এসব ভেবে ডিউটি থেকে বেরোনোর পরে ও নিজেই সৌরভকে ফোন করে। দুই একটা কথার পরেই সৌরভ আগামীকাল দেখা করার কথা বলল। চট করে না বলতে পারল না তনুশ্রী, আবার হ্যাঁ বলতেও ঠিক ইচ্ছা হলো না। তাই মেট্রোর ভেতর নেটওয়ার্ক পাবে না অজুহাতে পরে উত্তর দেবে বলে ফোন রেখে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। সোনার দোকানে গিয়ে বিয়ের নেকলেস আর কানের দুলের ডিজাইন পছন্দ করলো ওর মায়ের সাথে। সবই ভালো হচ্ছে, সবই নিয়ম মাফিক হচ্ছে। বিয়ের প্রস্তুতি, কেনাকাটা, সুন্দর সোনার নেকলেস, আগের মতোই সৌরভের মাঝে মধ্যে মেসেজ বা ফোন। কত সহজ, নিয়ম মাফিক, অথচ যেন সহজ নয়। কোথাও একটা অনিয়ম কঠিন হয়ে বুকে চেপে আছে, যেন একটা অবসন্ন ধীর স্রোতের নদীতে পাল তোলা নৌকা ভাসিয়ে দিয়েছে। হাওয়াতে পাল উড়ে নৌকাকে যেদিকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে ও সেদিকেই ভেসে চলেছে। হাল নেই, দুহাত হাতের উপর রেখে স্থির হয়ে বসে রয়েছে নৌকার ভিতর। ও জানে যদি উজানের টানে ভাসতে ইচ্ছে না হয়, তবু নৌকোর পাল হাওয়ার দিকে ভেসে ওকে উজানেই নিয়ে গিয়ে মেশাবে। তাই হাল ধরার ইচ্ছেও নেই। পেছন ফিরে তাকাতে ইচ্ছে করলে সে ইচ্ছেও বৃথা। সারাদিন এক অদ্ভুত অবসন্নতা ওকে ঘিরেছিল। দিনের শেষে বিছানায় শুয়ে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। রাত 11:15। বিছানার পাশে রাখা ফোনটা বেজে উঠতেই তনুশ্রীর ঘুম ভেঙে গেল। ঘুমন্ত চোখে ফোনটা হাতে নিয়ে প্রথমে নিজের চোখে বিশ্বাস হলো না। চোখ পরিষ্কার করে খুলে দেখল ও ঠিকই দেখেছে রুদ্রর ফোন। আবার কেন ফোন করছে? আবার কি বলবে? জানার আগ্রহে দ্রুত তালে চলতে থাকা হৃৎপিণ্ডকে সংযত করতে পারল না, ধরেই ফেলল ফোনটা। হ্যালো, ঘুমিয়ে পড়েছিলি? আবার সেই কণ্ঠস্বর, সেই আবেগ চঞ্চলতা। নিজেকে সংযত করতে কয়েক মুহূর্ত লাগলো, তারপর বলল হ্যাঁ। রুদ্র একটু চুপ করে রইল, তারপর কিছুটা কুণ্ঠা নিয়ে বলল, আসলে আমি এখন ফোন করতে চাইনি। এত রাত হয়ে গেছে, কিন্তু কিছু বলতে চাই তোকে। রুদ্রর গলার স্বর কাঁপা। অবাক হলো তনুশ্রী। কি? আবার চুপ করে রইল রুদ্র। তনুশ্রী ওর কথা শোনার অপেক্ষায় চুপ করে রইল। একটু পরে রুদ্র বলল, আমি কাল বলতে পারিনি, না বলে মরতে পারবো না। কি হয়েছে? ক্যান্সার। কি? কার? আমার। মানে কোথায়? শরীরে নয়, মনে।
মানে? এক মুহূর্ত চুপ করে থেকে রুদ্র উত্তর দিল, ভালোবাসার ক্যান্সার আমার ভিতরটা একেবারে শেষ করে দিয়েছে। আমি আর পারছি না। আমি কিছু কথা শেষ করতে পারল না তনুশ্রী। রুদ্র কি বলতে চাইছে বুঝতে পারছে, তবুও যা বুঝছে তাই কি সত্যি? ফোনের ওপারে একটা দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল। তারপর রুদ্র আবার বলল, বোঝার চেষ্টা কর, আমি আগের রুদ্র নেই। কথার প্যাচে তোকে আর ফেলবো না। রুদ্রদা, আমি মানে তুমি কি বলছো? তোমার সত্যি কোনো অসুখ করেনি তো? অসুখ? জানি না এটাকে অসুখ বলে কিনা। আমার বুকের ভেতরে খুব কষ্ট, যাকে মন প্রাণ দিয়ে চাই তাকে কোনো দিন পাবো না। রুদ্র কার কথা বলতে চাইছে তনুশ্রী বুঝতে পারলেও নিজের কানে শুনতে চাইছে। শোনার আগ্রহে কোনো প্রশ্ন না করে চুপ করে থাকলো। রুদ্র বলতে লাগলো, কলেজের পর চাকরি পেলাম, সুন্দরী মেয়েরা কলিগ হলো। বছর দুয়েক পর অন্য হোটেলে চাকরি পেলাম, আগের থেকে ভালো স্যালারি, সেখানেও অনেক ভালো মেয়ে ছিল। কিন্তু তোর মতো কাউকে পেলাম না রে, তোর মতো কাউকে ভালো লাগলো না। আমি বছরখানেক এটাকে ইনফ্যাচুয়েশন ভেবেছিলাম তোর প্রতি জাস্ট একটা ভালো লাগা। ভুলটা ভাঙতে আরও 1 বছর লাগলো। ভীষণ মিস করতে লাগলাম তোকে, তোর সাথে কাটানো সময়গুলো, কলেজের দিনগুলোকে ভীষণ ফিরে পেতে ইচ্ছে করত। মনে হতো দিনগুলো ফিরে এলে তোকে কিছুতেই যেতে দিতাম না। দিনের পর দিন তোর ফেসবুক প্রোফাইল স্ক্রল করেছি, তোর ডিপি দেখেছি, আমার ফোনে তোর অনেক ছবি আছে, আমি রোজ একবার হলেও তোকে দেখি। এতদূর বলে রুদ্র থামলো। ওর গলা কেঁপে যাচ্ছে, চোখে আর্দ্রতা জমছে। তনুশ্রী শ্বাস রোধ করে শুধু শুনে যাচ্ছে। কিছুক্ষণ থেমে রুদ্র আবার বলতে শুরু করলো, লোন নেওয়ার জন্য কলকাতায় এই নিয়ে 5 বার এলাম। একবার তোকে হোটেলের বাইরে থেকে ফলো করতে করতে তোর বাড়ি অবধি গেছিলাম। তারপর যখনই আসতাম তোর বাড়ির সামনে একবার হলেও যেতাম। উল্টো দিকের চায়ের দোকানে বসে চা খেতাম আর দেখতাম কখনো তুই বেরোচ্ছিস বা কখনো হয়তো দেখতে পেতাম না তোকে। তবু তোর সামনে গিয়ে দাঁড়ানোর সাহস হয়নি, কারণ তুই ঘেন্না করিস আমাকে। রুদ্রর চোখের বাষ্পের ভার ধরে রাখার ক্ষমতা আর রইল না। পাতা ভিজে উঠল। চোয়াল শক্ত করে তাকে আটকিয়ে আবার বলল, আর কোনোদিন আসবো না কলকাতায়, আর কোনো দরকার নেই। তোর বিয়ে হয়ে যাবে, আমি আসামে সেটেল হব। তাই শেষবার তোকে সামনাসামনি দেখতে চাই। ধরে নে এটাই আমার শেষ ইচ্ছা। তবে তোর প্রোফাইল দেখা থেকে নিজেকে আটকাতে পারবো কিনা কথা দিতে পারছি না। তনুশ্রী কিচ্ছু বলতে পারল না। কান্নার দলাটা গলার কাছে এসে আটকে আছে, কথা বলতে দিচ্ছে না। একটু চুপ করে জিজ্ঞেস করলো রুদ্র, শেষ একবার দেখা করবি আমার সাথে? তনুশ্রীর বুকে পাহাড় সমান ভার, পাহাড়ের বুক চিরে নদীর ধারা বইছে, কণ্ঠস্বর রুদ্ধ। রুদ্র উত্তরের আশায় চুপ করে রইল। অধীর আগ্রহে জানতে চায় তনুশ্রীর উত্তর। যদি না বলে, কিভাবে না বলবে ও? মাঝরাতের শূন্যতায় তনুশ্রীর মন রুদ্রর ভালোবাসায় পূর্ণ হয়ে উঠল। ওর চোখের পাতায় বুকের ভিতরে বয়ে চলা নদীর জল ভরে উঠল। কেন রুদ্র আগে এইসব বলল না? অনেক কষ্টে উত্তর দিল, তুমি এইসব আগে কখনো তো বলনি। কি বলতাম বল? অন্যায় করেছি তোর সাথে। তোর সামনে দাঁড়ানোর মুখ আমার ছিল না। অনেকবার ভেবেছি তোর সঙ্গে যোগাযোগ করি, কিন্তু সাহস পাইনি। এইবার লাস্ট কলকাতায় আসা, হয়তো কোনো দিনই তোকে জানাতে পারবো না মনের কথা, তাই সাহস করে তোর সাথে কন্ট্যাক্ট করলাম। তুই আমাকে অপমান করলেও সেটা মেনে নিতাম, কারণ ওটাই তো ডিজার্ভ করি আমি। কিন্তু দেখলাম তুই আগের মতোই আছিস। আর দেখ আমার ভাগ্য, আজ যখন সাহস হলো তখন তুই অন্য কারোর হয়ে যাচ্ছিস। এখন বলি কি হবে? দীর্ঘশ্বাস ফেলে রুদ্র উত্তর দিল, কিছু হবে না জানি, তোকে পাবো না আমি। তনুশ্রী নিজেকে আর ধরে রাখতে পারল না। 2 চোখ দিয়ে গড়িয়ে পড়ল জল। বলল, আগে একবার যদি এভাবে বলতে। তুমি এত বদলে গেছো রুদ্রদা। রুদ্র চুপ করে রইল। ও শুধু উত্তর চায়। কাপা গলায় তনুশ্রীকে আবার বলল, আর একবার সামনে আয়, একবার জাস্ট
একবার তোকে শেষ দেখি আমি, প্লিজ। কাল সৌরভের সাথে দেখা করার কথা, সেটা না করে রুদ্রর সাথে একবার দেখা করতে ওর খুব ইচ্ছে হচ্ছে। অথচ সৌরভকে কথা দেওয়া হয়ে গেছে, বিয়ে তো সৌরভকেই করতে হবে, রুদ্র যে দূরেই থাকবে। তাই সৌরভকে দেওয়া কথার খেলাপ করা ঠিক নয়। বড় একটা নিঃশ্বাস নিয়ে তনুশ্রী বলল, পরশু ডিউটির পরে সন্ধে 7:30টায়, তবে সত্যি এটা শেষবার। জানি বিয়ে হয়ে যাবে তোর, এখন রাখি। রাখ, ঘুমা। ফোন রেখে শূন্য দৃষ্টিতে তনুশ্রী তাকিয়ে রইল দেওয়ালের দিকে। আলো আধারিতে ঘেরা দেওয়ালে শুধু রুদ্রর মুখ ভাসছে। কলেজের রুদ্র না, গতকালের রুদ্র, যে রুদ্রকে ওর অচেনা মনে হচ্ছিল, যে রুদ্রর চোখে ছিল গভীরতা। ধীর পায়ে উঠে জানলা খুলে দিল। শরতের রাতের স্নিগ্ধ হাওয়া আলতোভাবে ওর শরীর স্পর্শ করল। শরতের রাতটা খুব সুন্দর। শহরের বুকে দাঁড়িয়ে আকাশটাকে ঠিক দেখা যায় না, তবুও এক চিলতে আকাশে মেঘ ভেসে রয়েছে। আবার হয়তো বৃষ্টি হবে, হোক বৃষ্টি। সারাদিন ধরে আকাশের বুকে জমে থাকা মেঘের ভারে বৃষ্টি নামুক। শহরের পথ, গাছের পাতা, শিকড়, দোকানের চালা সব ভিজে যাক, বৃষ্টিতে জল জমুক। রাতের সেই জল দিনের রোদ্দুরে শুকিয়ে যাক, তবুও শহরের বুকে রাতের বৃষ্টির স্মৃতিটুকু থাকুক। জানলা থেকে এক টুকরো আকাশের দিকে চোখ রেখেও দাঁড়িয়ে রইল। বাড়ির সামনে রাস্তা দিয়ে একটা সাইকেল যাচ্ছে। চালকের পকেটে বাজতে থাকা মোবাইল থেকে গান ভেসে আসছে। আপনি আজিকে যবে শুধাইছ আসি, কেমনে প্রকাশী তব কত ভালোবাসি। শরতের আকাশ, কখনো মেঘ কখনো নীল। আজ সকাল থেকে আকাশটা বড্ড নীল। গত রাতের মেঘলা আকাশের চিহ্ন সীমান্তের দূর পর্যন্ত কোথাও দেখা যাচ্ছে না। প্রকৃতির আকাশ যতই নীল হোক, যতই রঙিন হোক, তনুশ্রী আকাশের দিগন্ত জুড়ে ছড়িয়ে রয়েছে ধূসর কালো মেঘ। হোটেলে গিয়েও সারাদিন মন পড়ে রইল রুদ্রর কাছে। আলতো ছোঁয়ার মতো রুদ্র ওর ভাবনা স্পর্শ করে রইল। সে স্পর্শ শক্ত হাতে ছুঁয়ে থাকার অনুভব নয়, চারপাশে ঘটতে থাকা সব কিছুতে চোখ রেখেই যার উপস্থিতি নিরন্তর অনুভূতির মতো সঙ্গে লেগে থাকে। সেই অনুভূতি ওকে কোনো কিছুতেই ভালো লাগা দিতে পারল না। সৌরভ লাঞ্চের সময় মেসেজ দিয়েছিল, বিজি নাকি? হ্যাঁ একটু। ওকে, তাহলে দেখা করে কথা হবে। আচ্ছা। খুব সংক্ষেপে উত্তর দিয়েই ফোন রেখে দিয়েছিল। সৌরভকে আর কিছু মেসেজ পাঠানোর সুযোগ দেয়নি। ইচ্ছে না থাকলেও ডিউটির পরেই সৌরভের সাথে গিয়ে বসল নিউ মার্কেটের KFC-তে। আগের মতোই খুব সহজভাবে সৌরভ প্রশ্ন করল, কি খাবে বলো? আজ আপনার ইচ্ছে মতো অর্ডার করুন। না, তুমি বলো। কেন, আজ আপনিই বলুন। মুড অফ নাকি? না, মাথাটা খুব ধরেছে। তাহলে আমাকে বলতে পারতে, দেখা করতাম না। না ঠিক আছে। তোমার কষ্ট হচ্ছে? বাড়ি চলো তাহলে, তোমাকে ছেড়ে দিই। সৌরভ যেন একটু বেশি যত্নবান হয়ে উঠেছে। তনুশ্রী সামান্য বিরক্ত হলো, কিন্তু প্রকাশ করল না। না, খুব একটা কষ্ট হচ্ছে না। দুজনে কাটলেট অর্ডার করে কথা বলতে লাগলো। সৌরভ অন্য দিনের মতোই স্বাভাবিক, কিন্তু তনুশ্রীর আজ ওর সাথে বসে গল্প করতে ভালো লাগছে না। এত ভিড়, এত আলো, কিছুই ভালো লাগছে না। যদি একা থাকতে পারতো তাহলে ভালো হতো, অথবা যদি সৌরভের জায়গায় রুদ্র থাকতো। না, এইভাবে রুদ্রর চিন্তায় ডুবে থাকলে হবে না। তাতে শুধু নিজের কষ্ট ছাড়া আর কিছুই পাবে না। নিজেকে সৌরভের সাথে সহজ করে নেওয়ার চেষ্টা করলো তনুশ্রী। সৌরভ জিজ্ঞেস করল, তোমার পাহাড় ভালো লাগে না সমুদ্র? পাহাড়। আমার সমুদ্র। তনুশ্রী সামান্য হেসেই দায় সারল, মুখে কিছু বলল না। সৌরভ বলতে লাগলো, আমি একবার অফিস ট্যুরে গোয়া গেছিলাম। ওখানে একটা পাহাড়ের ওপর থেকে সানসেট দেখেছিলাম। সমুদ্রে সূর্য ডুবছে। ওহো, সে যে কি দারুণ দৃশ্য বলে বোঝানো যাবে না। আবার ওই রকম সানসেট দেখতে ইচ্ছে করে। একটা কাজ করলে হয়, আমরা হানিমুনে যদি গোয়া যাই,
তনুশ্রী চোখ তুলে তাকালো। বিয়ের এখনো কতদিন বাকি, আর সৌরভ এখনই হানিমুনের কথা ভাবছে। এখনো তো দুজনে ঠিকমতো মিশেই উঠতে পারল না। এখনো তনুশ্রী ওর কাছে পুরোপুরি সহজ হতে পারেনি, তার আগেই এত কিছু ভেবে নিয়েছে ও। সৌরভ বোধহয় ওর মনের ভাব বুঝলো, হেসে উত্তর দিল, আমি ঘুরতে খুব ভালোবাসি, তাই কোথাও যেতে পারবো মনে হলেই প্ল্যান করতে থাকি। তনুশ্রী উত্তর না দিয়ে মৃদু হেসে নিজের কাটলেটের কণা মুখে তুলল। না, সৌরভের সাথে সহজ হতে চেয়েও পারল না। দিন শেষে বাড়ির পথে হাঁটতে হাঁটতে ওর অবসন্ন মন কারোর কাঁধে মাথা রাখতে চাইল। কিন্তু সে কে? বাবা, মা, সৌরভ, নাকি? তার নামটাও মনে আনতে বাধল। তবুও সেই কেন বারবার মনে আসছে। কেন সৌরভের হানিমুনের কথা শুনে কোনো এক সূর্যাস্তের বিকেলের কথা মনে পড়ে গেছিল? কেনই বা সারাদিন তার নাম মাথার ভিতর গেঁথেছিল? তনুশ্রী বুঝতে পারে এই অনুভূতিটার রাশ টানতেই হবে। কাল যাবে না রুদ্রর সাথে দেখা করতে। মনকে শক্ত করে বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো। রাতে খাওয়ার সময় বিয়ের বিষয়ে কথা হচ্ছিল। তার মাঝে হঠাৎ নির্মলবাবু তনুশ্রীকে বলে উঠলেন, হ্যাঁ রে, তুই আমাকে ছেড়ে থাকতে পারবি? তনুশ্রী খাওয়া বন্ধ করে তাকালো বাবার দিকে। বাবার চোখ দুটো কি করুণ লাগছে। জয়াদেবী একটা ছোট্ট দীর্ঘশ্বাস গোপন রেখে বললেন, এটাই তো নিয়ম। নির্মলবাবু উত্তর দিলেন, হ্যাঁ, আর এই নিয়মটাই মেয়েদের ট্র্যাজেডি। খাবার টেবিলে নীরবতা নেমে এলো। তনুশ্রীও কথা না বলে খাওয়া শেষ করে উঠে পড়ল। বিছানায় শুয়ে চোখে ঘুম এলো না ওর। বাবার চোখ দুটো নিমেষের মধ্যে কেমন বদলে গেছিল। এইভাবে সব প্রিয়জনকে ছেড়ে চলে যেতে হবে? বাবা ঠিকই বলেছে, এইটাই মেয়েদের ট্র্যাজেডি। মা বাবাকে ছেড়ে যেতেই হয়। কিন্তু রুদ্রদা? তনুশ্রী আবার ডুব দিল রুদ্রর ভাবনায়। সত্যি যদি এত ভালোবাসে তাহলে আগেও তো বলতে পারতো। এত বছরে একবার তো বলতে পারতো। এখন বলে তনুশ্রীর ছকে বাঁধা জীবন কেন এলোমেলো করে দিচ্ছে? চোখ বন্ধ করে ও শেষ দিন দেখা রুদ্রর মুখটা মনে করতে লাগলো। কত শান্ত গভীর দৃষ্টি ছিল চোখ দুটোর। বুকের ভেতর একটা চিনচিনে ব্যথা অনুভব করলো। কেউ যেন এখনই ছুরি দিয়ে বুকের মাঝখানটা চিরে দিল। ফোঁটা ফোঁটা রক্ত বিবর্ণ হয়ে গড়িয়ে পড়ল চোখের কোণ বেয়ে। সকালে উঠে একবার মোবাইল হাতে নিয়ে মেসেজ দেখা তনুশ্রীর অভ্যেস। হোয়াটসঅ্যাপ খুলেই দেখল রুদ্রর মেসেজ, আজ দেখা করিস, অপেক্ষায় আছি। এই কটা শব্দর মনের শক্ত গাঁথুনি ভেঙে দিল। গতকাল বাড়ি ফেরার সময় যা সিদ্ধান্ত নিয়েছিল তা নিমেষের মধ্যে বদলে গেল। ভাবল, এটাই তো শেষ দেখা, তাহলে এত ভেবে কি লাভ, দেখা করাই যাক। বিছানা ছেড়ে উঠে পড়ল। সময় যে এত দীর্ঘ হতে পারে তা তনুশ্রীর জানা ছিল না। একটা বেলা কাটতে যেন বছর কেটে গেল। সারাদিন হোটেলে হাজারো কাজের মাঝে থেকেও সময় কিছুতেই কাটতে চাইছে না। রুদ্র সারাদিনে একবারও ফোন করেনি। সময় মতো আসবে তো? 7:10 হোটেল থেকে বেরিয়ে দেখল রুদ্র ভিড় থেকে আলাদা হয়ে ওর জন্য অপেক্ষা করছে। তনুশ্রীকে দেখতে পেয়ে এগিয়ে এলো। রুদ্রর মুখের দিকে তাকাতে ওর হৃদস্পন্দন আবার দ্রুত হলো। এইবারও সেটা বুঝতে দিল না, জিজ্ঞেস করল, কতক্ষণ এসেছ? একবার ঘড়িটা দেখে রুদ্র উত্তর দিল, ওই মিনিট 20 হবে। টাইমের এত আগে চলে আসো কেন? দাঁড়িয়ে থাকতে হয় শুধু শুধু। চল কোনো কফি শপে বসি। চলো, কোথায় যাবে? এলগিন রোডে একটা ভালো কফি শপ আছে, চল। এলগিন? অত দূর? নিউ মার্কেটেই তো আছে। এইগুলোতে বড্ড ভিড় হয়। ওটা ভালো, আমি গেছিলাম। চলো। সারা রাস্তা ওরা দুজন কথা বলল খুব কম। রুদ্রর মাঝরাতের আবেগ মানুষের ভিড়ের মধ্যে সংযত। কফি শপে গিয়ে একটা ফাঁকা টেবিল দেখে দুজনে বসে পড়ল। কফির অর্ডার করার পর তনুশ্রী আর রুদ্র দুজনেই চুপ করে রইল। কে কিভাবে কোন কথা শুরু করবে ভেবে পেল না। রুদ্রর মনের প্রচুর আবেগ ভাষা পেতে চাইল। সেই আবেগের ভাষা দেওয়ার ঠিকানা তনুশ্রী। অথচ যে কথা ফোনে খুব সহজেই তনুশ্রীকে বলে দেওয়া গেছিল, সেই কথা মুখোমুখি ওর চোখের দিকে তাকিয়ে রুদ্র কিছুতেই উচ্চারণ করতে পারল না। কিছুক্ষণের মধ্যে 2 কাপ ধোয়া ওঠা কফি চলে এলো। কফিতে চিনি গুলতে গুলতে রুদ্র জিজ্ঞেস করল, কাল কত রাত্রে ফোন করলাম বল?
না, ঠিক আছে, 7 দিন পর আমি চলে যাব। ও, সংক্ষিপ্ত উত্তর দিল তনুশ্রী। একটু পরেই তনুশ্রীর ফোন বেজে উঠল। নাইট শিফটের রিসেপশনিস্ট ফোন করেছে। যে রেজিস্টার ও দেখাশোনা করে তাতে প্রচুর ভুল হয়েছে। হতেই পারে, গত 2 দিন ধরে তনুশ্রীর মন বড় অস্থির। কাজে ভুল হতেই পারে। তনুশ্রী তার কাজের ভুলের জন্য ক্ষমা চাইল এবং কিভাবে তা ঠিক করতে হবে জানিয়ে দিতে লাগলো। তনুশ্রী ফোনে ব্যস্ত। রুদ্র এক মনে ওর দিকে তাকিয়ে রইল। ওর অভিব্যক্তি, চোখের পলকের কম্পন, ঠোঁট নাড়ানো, সবকিছু কত সুন্দর। মাঝে মাঝে আঙুল দিয়ে কপালের ওপর এসে পড়া চুল সরিয়ে দিচ্ছে। কি সুন্দর আঙুলগুলো! এত সুন্দর হাত নিজের মুঠোতে আগে কেন ধরেনি? আগে কেন যে এইভাবে ওকে দেখেনি? ওর পায়ের কাছে পুরো পৃথিবী রেখে দিতে পারে, কেন যে সেটা আগে বোঝেনি? ফোন রেখে এক পলক রুদ্রর দিকে তাকিয়েই তনুশ্রী চোখ নামিয়ে নিল। বুঝতে পারল রুদ্র এতক্ষণ ওকেই দেখছিল। নিজেকে সহজ করার জন্য প্রশ্ন করল, ফোনে বলছিলে আমাকে হোটেল থেকে ফলো করে বাড়ি গেছো, কিভাবে জানলে আমি কোন হোটেলে আছি? কফিতে একটা ছোট চুমুক দিয়ে রুদ্র উত্তর দিল, ফেসবুকে আপডেট দিয়েছিলি স্টার্টিং নিউ জব অ্যাট ওভেয়ার গ্র্যান্ড হোটেল। ও হ্যাঁ তো। ওই জন্যই বলে ফেসবুক থেকে অনেক কিছু জানা যায়। আবার দুজনে কিছুক্ষণ চুপ করে রইল। তনুশ্রী আজ রুদ্রর চোখের দিকে বেশি তাকাতেই পারছে না। যদি আবার অসংযমী হয়ে চোখ ফেরাতে না পারে। রুদ্র আজ অনেক কিছু বলতে চায়, কিন্তু কথাগুলো প্রবল আবেগের স্রোতে ভাষা হারিয়ে ফেলছে। কথাগুলো শুরু করার একটা সূত্র মাথায় আসতেই রুদ্র জিজ্ঞেস করল, খুব অন্যায় করেছি তোর সাথে, আমাকে মাফ করতে পারবি? কফির কাপটা ঠোঁট থেকে নামিয়ে তনুশ্রী উত্তর দিল, তোমাকে তো বলেছি আমার মনে রাগ বা ঘেন্না কোনোটাই নেই। ভালোবাসিস আমাকে? আচমকা রুদ্র এমন প্রশ্ন করবে তনুশ্রী ভাবেনি। ওর দিকে চোখ তুলে তাকাতেই রুদ্র চোখে চোখ পড়ে গেল। গভীর দৃষ্টি নিয়ে অপলক তাকিয়ে রয়েছে তনুশ্রীর দিকে। তনুশ্রীর বুকে উথাল পাথাল আবেগ। রুদ্র চোখ থেকে দৃষ্টি সরাতে পারল না, সম্মোহিতের মতো তাকিয়েই রইল। বেশ কিছুক্ষণ পর সম্বিত ফিরতেই চোখ নামিয়ে নিল। রুদ্র বলল, মন খুলে কথা বলো। এই মুহূর্তটা আমাদের জীবনে আর কোনো দিন আসবে না। ঘড়ির কাঁটা আমাদের জন্য থেমে থাকবে না। সময় বড় নিষ্ঠুর। কতটা নিষ্ঠুর সেটা আমি বুঝেছি। এই সময়টা চলে গেলে কোনোদিন চাইলেও আমাকে কিছু বলতে পারবে না। তাই বলো, আমাকে তুমি এখনো ভালোবাসো? তুমি শব্দটা তনুশ্রীকে ভাসিয়ে নিয়ে গেল। ও অবাক দৃষ্টিতে তাকালো রুদ্রর দিকে। দুজন দুজনের চোখে হারিয়ে গেল। হঠাৎ তনুশ্রীর চমক ভাঙল। চমক ভাঙতে লজ্জিত হলো। আরক্ত মুখে চোখ নামিয়ে উত্তর দিল, না। যদি এটাই সত্যি হয় তাহলে আজ আমার মুখোমুখি বসে থাকতে না। তনুশ্রী কি উত্তর দেবে ভেবে পেল না। প্রসঙ্গ বদলে বলল, ভুলে যাও আমাকে। আমরা যাকে ভুলতে চাই তাকেই আরো বেশি মনে পড়ে, ভুলতে পারি না। কেন জানো? কারণ আমরা স্মৃতিকে বাঁচিয়ে রাখি নিজেদের আবেগ দিয়ে। তুমি কি এত বছরে আমাকে ভুলতে পেরেছ? সত্যি কথাটা কি সুন্দরভাবে বলল রুদ্র। এই যুক্তি খণ্ডন করার মতো কোনো উত্তর হয় না। চুপ করে বসে রইল তনুশ্রী। হঠাৎ কাচের জিনিস ভাঙার আওয়াজে নিজেকে সহজ করার জন্য ও পেছন ফিরে তাকালো আওয়াজের উৎসের দিকে। কিছুটা দূরে একটা টেবিলের সামনে কফি শপের এক কর্মচারী দাঁড়িয়ে। চেয়ারে বসে থাকা ছেলেটা তাকে কিছু বলছে, আর মুখোমুখি বসে থাকা মেয়েটা চোখ ফিরিয়ে রয়েছে অন্যদিকে। মেয়েটার গম্ভীর মুখে রাগের অভিব্যক্তি। ঠিক কি হয়েছে জানার আগ্রহ তনুশ্রীর হলো না। ওর মনের ভিতর বইতে থাকা ঝড়ের চেয়ে এই মুহূর্তে ওর কাছে আর কিছুই বড় না। ও চোখ ফিরিয়ে নিল। যে মুহূর্তে নিজের চোখ ফিরিয়ে নিল ঠিক সেই মুহূর্তেই ছেলেটি চেয়ার ছেড়ে পাশে উঠে দাঁড়ালো। চোখ ফিরিয়ে নেওয়ার সাথে সাথেই মনে হলো ছেলেটাকে চেনা মনে হলো। তনুশ্রী আবার পেছন ফিরে দেখল ছেলেটা তো সৌরভ। কি করছে এখানে? মেয়েটাই বা কে? তনুশ্রী বলে ডাকতেই ও হাতের ইশারায় রুদ্রকে থামতে বলল।
রুদ্র ওর দৃষ্টি অনুসরণ করে তাকালো দূরের চেয়ারে। কফি শপের কর্মচারী ভাঙা টুকরোগুলো নিয়ে চলে যেতেই সৌরভ আবার নিজের চেয়ারে বসে পড়ল। কিছুক্ষণ সৌরভকে ভালোভাবে লক্ষ্য করতে লাগলো তনুশ্রী। তারপর রুদ্রকে আমি আসছি বলেই এগিয়ে গেল সৌরভের টেবিলের দিকে। একটু তফাতে দাঁড়িয়ে হাতে মোবাইল নিয়ে নাড়াচাড়া করতে করতে ওদের কথা শোনার চেষ্টা করলো। এমনভাবে দাঁড়িয়ে রইল যেন খাবার অর্ডার করতে গেছে। পেছনের দিকে দাঁড়ানোতে তনুশ্রীর উপস্থিতি সৌরভ টের পেল না। ও খুব নিচু গলায় কথা বলছে। দুই একটা টুকরো কথা কানে আসছে, বাকি সব অস্পষ্ট। মোবাইলের দিকে চোখ রেখেই আরও 2 পা এগিয়ে যেতেই শুনতে পেল মেয়েটির কথা। আমি ডিভোর্সি জেনেই তো আমার সাথে সম্পর্ক তৈরি করেছিলে তুমি। এতদিন বাড়িতে আমার কথা জানাওনি কেন? এই জন্য যাতে তুমি বাড়ির পছন্দ মতো কোনো মেয়েকে বিয়ে করতে পারবে, তাই না? তুমি বিশ্বাস করো, এই বিয়েতে আমার একদম মত নেই। আমার মেয়েটাকে পছন্দই না। বাড়িতে রোজ এত অশান্তি হচ্ছে এই নিয়ে যে কি বলবো তোমাকে। আমাকে মিথ্যে বলতে এসো না। তুমি 2 নৌকায় পা দিয়ে চলতে চাইছো। যদি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে কিছুতেই বিয়েতে মত দিতে না। আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। তনুশ্রী আর চোখে সৌরভের দিকে তাকালো। মেয়েটির হাত ধরেও কথাগুলো বলছে। রাগে তনুশ্রীর কান মাথা গরম হয়ে গেল। মিথ্যেবাদী ঠক জোচ্চোর সবার সামনে ভালো সেজে মা বাবাকে ঠকাচ্ছে। কি নীচ মানসিকতা! ছি! আজ ওর মুখোশ টেনে খুলে দেবে, সবাইকে ওর আসল রূপ দেখাবে। টেবিলের সামনে গিয়ে দাঁড়াতেই সৌরভ ওকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। সৌরভকে কিছু বলার সুযোগ না দিয়েই তনুশ্রী বলতে শুরু করলো, আমি জানতাম না এই বিয়েতে আপনার মত নেই। যেদিন বলেছিলেন আমাকে আপনার পছন্দ হয়েছে, সেদিন বুঝি কেউ জোর করে আপনাকে দিয়ে বলিয়েছিল? তাই বা কিভাবে হবে? আপনি তো কফি শপে আমার সামনে বসে বলেছিলেন। আর হানিমুনের প্ল্যানটাও বুঝি কেউ আপনাকে বলতে বাধ্য করেছিল? ভাগ্যিস গোয়ার টিকিটটা কাটা হয়নি, না হলে ওটা ক্যান্সেল করতে হতো। সৌরভ শুকনো মুখে চুপ করে রইল, কিচ্ছু বলতে পারল না। মেয়েটির দিকে ফিরে তনুশ্রী বলল, ও তোমাকে ঠকাচ্ছে, ওকে একদম বিশ্বাস করো না। সৌরভের মুখের দিকে একবার তাকালো তনুশ্রী। মাথা নিচু করে বসে আছে। আশেপাশের সবাই ওদের দিকেই দেখছে। তনুশ্রী সোজা হাঁটা লাগালো বাইরে। আর এক মুহূর্ত এখানে থাকতে ইচ্ছে করছে না। রুদ্র নিজের টেবিলে বসে সব দেখেছে। বিষয়টা ওর কাছে পুরোপুরি পরিষ্কার হয়নি। তনুশ্রীকে অনুসরণ করে বাইরে গিয়ে জিজ্ঞেস করলো, ছেলেটা সৌরভ? চিনেছি, কি কেস? কি বদমাইশ ছেলে ভাবো। একদিকে নিজের গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক রাখবে, আবার অন্যদিকে আমাকেও বিয়ে করবে। ভাগ্যিস নিউ মার্কেটে না গিয়ে এখানকার কফি শপে এলাম, না হলে কি হতো আমার। তনুশ্রীর রাগ তখনও কমেনি। হন হন করেও হাঁটতে লাগলো মেট্রো স্টেশনের দিকে। রুদ্র চুপ করে ওর পাশে পাশে হাঁটতে লাগলো। স্টেশনে ঢোকার আগে ও বলল, আমি বাসে যাব, মেট্রোর রুটে আমার কোথাও যাওয়ার নেই। থমকে দাঁড়িয়ে ফিরে তাকালো তনুশ্রী। শান্তভাবে বলল, যাও। আমার উত্তরটা এখনো পেলাম না। সব প্রশ্নের উত্তর হয় না, কঠিন মুখে বলল তনুশ্রী। বিয়ে করবি? কার সম্পর্কে প্রশ্ন করছে রুদ্র? কাকে? ওই সৌরভকে? পাগল নাকি আমি? ওই ছেলেকে কেউ বিয়ে করে? তাহলে আমাকে? উত্তর দিতে পারল না তনুশ্রী। কোকড়া চুলের মাঝে রুদ্রর সেই 2টো চোখ অপার মুগ্ধতায় চেয়ে রয়েছে উত্তরের অপেক্ষায়। অপলক সেই চোখের মুগ্ধতায় বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। দৃষ্টি নামিয়ে প্রশ্নের উত্তর না দিয়েই চলে গেল। আজকের পর্ব এই পর্যন্তই থাক। এটি অনেক বড় গল্প। এর শেষ পর্বটা আজকে সন্ধে 7:30টায় আমি আমার চ্যানেলে আপলোড করব। ধন্যবাদ।